তারনাথতান্ত্রিকের যে চরিত্র উনি লিখছেন এবং তার চেহারার যে বর্ণনা দিচ্ছেন, পারিবারিক সূত্রেও যতটা আমরা জানি বা শুনেছি, তারনাথতান্ত্রিকের চরিত্রটা উনি ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের উপরে আদলে উনি তৈরি করেছিলেন। ঠাকুরদার শ্বশুরমশাই উনি ছিলেন শাক্ত তন্ত্র সাধক। সবাই দৌড়ে গিয়ে দেখলো যে সুবর্ণরেখা নদীর ধারে উনি পড়ে আছেন, ছটফট করছেন। পাশে একটা কার্বলিক অ্যাসিডের একটা শিশি নিঃশেষ অবস্থায় পড়ে আছে। তার কিছুদিন পরে একটা চিঠি আসে। কারণ বাবা যেটা বলতো সবসময় যে বাবার তুলারাশি হওয়ার জন্য, তুলারাশির মানুষেরদের নাকি একটা অলৌকিক অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বাড়ে। কখনো এই যে গল্পের ভাবনাগুলো তার মাথায় কিভাবে এসছে কখনো আপনাদের সাথে শেয়ার করেছে? পথের পাঁচালীও বেশ কয়েকবার লেখা হয়েছিল। পথের পাঁচালীর প্রথম যে অংশ পাণ্ডুলিপি, তার সঙ্গে তার পরের পাঠ যেগুলো, সেগুলো মেলে না। প্রথমে দুর্গা চরিত্রটি ছিল না। এরকম সময় দেখেন যে একটি শায়িত শবদেহ, কৌতূহলের বশে উনি চাদরটা নিয়ে মাথা থেকে সরান, নামিয়ে দেখেন যে মৃতদেহটি শুয়ে আছে সেটা তিনি নিজেই। এর 3 মাসের মধ্যে বিভূতিভূষণ মারা যান। নমস্কার, দ্য দেবদত্ত শো টিডিএসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পডকাস্টটি ঐতিহাসিক পডকাস্ট হতে চলেছে, কারণ আজকের পডকাস্ট তারানাথ তান্ত্রিকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এনাদের নিয়ে কথা বলতে গেলে যারা সব থেকে ভালো এনাদের সান্নিধ্য পেয়েছিলেন এবং যারা সব থেকে ভালো এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন, তাঁরা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 2 নাতি ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের 2 পুত্র, তথাগত বন্দ্যোপাধ্যায় এবং তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়। তাদের কাছ থেকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কিছু অমূল্য তথ্য আমরা জানতে পেরেছি এবং আমাদের সকলের প্রিয় চরিত্র তারানাথ তান্ত্রিক চরিত্র সৃষ্টি করার অনুপ্রেরণা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে পেলেন এবং সেটা কিভাবে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রবাহিত হলো। আমরা জেনেছি আমাদের সেই অতি প্রতীক্ষিত প্রশ্ন, তার উত্তর যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাদাস বন্দ্যোপাধ্যায় কী রূপে তন্ত্র সাধনা করতেন বা আদৌ তারা কি তন্ত্র সাধনা করতেন। আমরা জানতে পেরেছি পথের পাঁচালীর বিখ্যাত চরিত্র দুর্গা প্রথমে লেখার মধ্যেই নাকি ছিল না, পরে তাকে আলাদা করে কেন লিখেছিলেন বিভূতিভূষণ। তার সাথে আমরা আরও জানতে পেরেছি তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু অদ্ভুত অলৌকিক ঘটনার কথা। যেমন আপনারা কি জানেন যে বিভূতিভূষণের মৃত্যুর সময় একটি রহস্যজনক চিঠি তারা পেয়েছিলেন? আমরা কি জানতাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক রচনা করার বেশ কিছুদিন পর তার নিজের মৃত্যুকে দেখতে পেরেছিলেন? তাই আর দেরি না করে পুরো এপিসোডে চলে যাই। চলুন পরিচয় করে নেওয়া যাক তথাগত বন্দ্যোপাধ্যায় ও তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের সাথে। নমস্কার। আপনাদের একটু আলাপ পরিচয়টা যদি দাদা তুমি শুরু করো। আমি তথাগত বন্দ্যোপাধ্যায়, আমার ভাই তৃণাঙ্কুর। আমি বঙ্গবাসী কলেজ শিয়ালদার কাছে, ওখানে আমি ইংরেজি পড়াই। আর ভাইয়েরটা ওই বলবে। আমি গ্রাফিক শিল্পী, তো আমি অনেকদিন খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি কিছু বহুজাতিক সংস্থার সঙ্গে কনসালটেন্সির কাজ করি। আজকে আমরা আপনাদের পেয়েছি, মানে আমাদের সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেও জানতে পারবো, তার সাথে সাথে তারাদাস বন্দ্যোপাধ্যায়কেও জানতে পারবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্স, আপনার বাবার কাছ থেকে, আপনার ঠাকুমার কাছ থেকে আপনারা যতটা পেয়েছেন যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানে বাঙালি যারা সাহিত্য চর্চা করেন শুধু তাই নয়, আপামর বাঙালির মণিকোঠায় তার একটা জায়গা রয়েছে। তো সেই হিসেবে যদি কিছু আমরা যদি জানতে পারি। এখন আমাদের জানাটা ঠাকুরদা সম্পর্কে পুরোটাই কিন্তু শোনা কথা, কারণ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো মারা গেছেন 1950 সালে, আমাদের জন্ম তার অনেক পরে। আমার জন্ম 1974 সালে, আমার ভাই 1980 সালে, যার ফলে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা কিছু নেই। ঠাকুমার থেকে শোনা, বাবার থেকে কম শোনা, কারণ বাবারও বয়স তখন 3 বছর ছিল। আর ঠাকুমা বেঁচে ছিলেন 1996 সাল অবধি। ছোটোবেলা থেকে ঠাকুমার কাছে অনেকটাই মানুষ হয়েছি, অনেক স্নেহ ভালোবাসা এবং তার সঙ্গে গল্প শোনা। স্কুলে যখন যাতায়াত করতাম ঠাকুমাই নিয়ে যেতেন, নিয়ে আসতেন, এবং এই যাতায়াতের পথে, শুধু যাতায়াতের পথে নয়, বাড়িতেও অনেকখানি সময় ঠাকুমার সঙ্গেই শুতাম একটা সময় থেকে। গল্প শুনে শুনে ছোট থেকে বড় হয়েছি, সেইখানে অনেকটা জানতে পেরেছি বিষয়গুলো আর কি। মানে ধরুন আমি যখন কলেজে পড়ি, 96 সাল, ইউনিভার্সিটিতে পড়ি অ্যাকচুয়ালি, সেই সময় ঠাকুমার মৃত্যু হয়। তো অনেকটা সময় অবধি পেয়েছি আর কি। তো বিভিন্ন গল্প আছে, এখন দেখি আজকে কথা বলতে বলতে সেই প্রসঙ্গে কোন কোন গল্পগুলো তার মধ্যে চলে আসে। আসলে ঠাকুমার ক্ষেত্রে যেটা আপনি বলছেন, ঠাকুমার খুব অল্প বয়সে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয়েছিল, তো এবং খুব অল্প সময়ই পেয়েছিলেন, 10 বছর না হলে 17 বছর বয়সে হয়তো ওনার 17 বিয়ে হয়েছিল। এবং তার আগে বিভূতিভূষণের তো একবার, যখন ছাত্রাবস্থায় বিভূতিভূষণ ছিলেন সেই সময় একবার 1 বছরের জন্য একটি বিবাহ ছিল গৌরী দেবী। যখন গৌরী দেবী মারা যান তখন আমার ঠাকুমা জন্মও হয়নি, এবং তারপরে দীর্ঘ সময় বিভূতিভূষণ আর বিয়ে করেননি, করতে চাননি। পারিবারিক দায়িত্ব কিছু ছিল ভাই বোনের, এবং কোনো দিক থেকে বলতে পারেন যে এই ধরনের একটা ধাক্কা পেলে যেটা হয় মানুষের, আর সেদিকে যেতে ইচ্ছে করে না। এবার ঠাকুমার সঙ্গে যখন বিয়ে হলো তখন বিভূতিভূষণের তখন 46 বছর বয়স, আর ঠাকুমার মাত্র 17। 27 বছরের দুজনের মধ্যে ডিফারেন্স ছিল। 27-28 বছর, 27 আরও বেশি হবে, 29-এর কাছাকাছি। 29 বছর, 29 বছরের ডিফারেন্স ছিল। 17 আর 46, 29 বছর, তো এরকমই মোটামুটি 29 বছরের কাছাকাছি। তো সেখানে ঠাকুমার এবং বিভূতিভূষণ খুব আচমকাই মারা যান হঠাৎ করে। 56 বছর বয়সে, সুস্থ সবল লোক ছিলেন। সেই বিষয়ে একটা গল্প যদি আজকে বলতে সুযোগ পাই, মানে জাস্ট ওটাই আসবো আর কি। তার ফলে কি হয়েছিল যে, হ্যাঁ, এই নিয়ে বেশ অনেক ইন্টারেস্টিং গল্প আছে যেগুলো, এবং তার কিছু কিছু আবার খানিকটা অলৌকিকও বলতে পারেন, সেদিকেরও কিছু গল্প আছে। তো ঠাকুমার কাছে বিভূতিভূষণ সবসময়ই একদম বাস্তব একটি ব্যক্তি, তিনি না থাকলেও সবসময় ছিলেন। তার ফলে আমাদের পরিবারে বলতে পারেন সবসময় যেন বিভূতিভূষণের একটা তিনি যেন আছেন, মানে একটু আগে কোথাও গেছেন, এরকম হয় না যে একটু আগে একজন মানুষ কোথাও গেছেন, তিনি এই মুহূর্তে এই ঘরে নেই বটে। তো সেই তার যে আমাদের বাড়িতে একটা ধরুন নিচের ঘরে মূর্তি আছে, তারপরে সেই প্রতি সময়ই হয়তো ঠাকুমা তাকে নিয়েই কথা বলছেন, তো তার উপস্থিতি সবসময় আমরা অনুভব করতাম। সেদিক থেকে বলতে গেলে দাদা যেটা বলছিল, যে যেভাবে দাদা ছোটবেলা থেকে শুনেছে, আমরা সবাই দুজনেই শুনে বড় হয়েছি। যতটুকু আমরা জেনেছি আপনার যিনি ঠাকুমা, অ্যাকচুয়ালি উনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভীষণ অনুরাগী ছিলেন, ফ্যান যেটাকে বলি, মানে আমরা তখন মানে রমা চট্টোপাধ্যায় ছিলেন। 1938 কি 39 সালের কথা। ওই তখন ঠাকুমার বাবা ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়, উনি এক্সাইজ ডিপার্টমেন্টে ছিলেন এবং বদলির চাকরি ছিল। তো ওই সময় দিয়ে উনি বনগাঁয় পোস্টেড ছিলেন। তো এবং ওইখানে ঠাকুমা কিন্তু ছোটোবেলা থেকেই লেখালেখি করতেন, এবং এমনও হয়েছে যে কোনো একটা ছোট পত্রিকা, তাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছাপা হয়েছে, আবার সেই ইস্যুতেই ঠাকুমারও একটা গল্প ছাপা হয়েছে। তখনও কিন্তু তাদের মধ্যে কোনো আলাপ নেই। বিভূতিভূষণের গল্পটার নাম হচ্ছে স্বপ্ন বাসুদেব, ঠাকুমার লেখা গল্পটার নাম স্বপ্ন। আচ্ছা। পরে ঠাকুমা ছোটোবেলা থেকেই সাহিত্য অনুরাগী, লেখালেখি করছেন, বুঝতেই পারছেন, এবং খুব প্রিয় সাহিত্যিক ছিলেন বিভূতিভূষণ। যখন উনি জানতে পারলেন যে এখন ওরা যেখানে থাকেন বনগাঁয় বাবার কর্মসূত্রে, যে তার কাছাকাছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ থাকেন,
তখন অটোগ্রাফ নিতে একদিন গেলেন সঙ্গে একজনকে নিয়ে। এমন দিনে গিয়ে পড়েছিলেন যে বিভূতিভূষণরা ছিলেন হচ্ছেন 5 ভাই বোন। তার মধ্যে বিভূতিভূষণের 2 বোন ছিলেন, জাহ্নবী এবং সরস্বতী। বড় বোন যিনি জাহ্নবী, তিনি মানে খুব দুঃখের একটা ঘটনা সেদিনই, যে ইছামতি নদী তো আমাদের সেই গ্রামের বাড়ির পাশ দিয়েই গেছে। তো সেই দিনই জাহ্নবী দেবী প্রায়ই ইছামতিতে স্নান করতে যেতেন। সেদিন গিয়ে আর তিনি ফেরেননি স্নানের ঘাট থেকে। এখন অনেকক্ষণ পরে যখন খোঁজাখুঁজি করছে লোকে, এবং দেখা যাচ্ছে যে গামছা টামছা সমস্ত কিছু বা সাবান টাবান তেল রাখা আছে ঘাটে, কিন্তু ওকে আর পাওয়া যায়নি। মনে করা হয় যে হয়তো বর্ষাকাল ছিল, সেই সময় ওই কামট বলে এক ধরনের জলজন্তু আছে না, এবং বর্ষাকালে ইছামতিতে অনেকটা ওই জাতীয় হবে, তারা ঢুকে আসতো ইছামতি ভেতরে কোনো অন্য জলের স্রোত বেয়ে আর কি। হয়তো এরকম কোনো জলজন্তু তাকে টেনে নিয়ে গেছিল, তিনি আর ওঠেননি। এই ঘটনা ইছামতিতে ঘটেছে, মানে প্রায়ই ঘটতো সেই সময়। এবং সেই দিনেই, যেদিন উনি উধাও হয়ে গেছেন, সেই দিনই আমার ঠাকুমা গিয়ে উপস্থিত হয়েছেন অটোগ্রাফ সংগ্রহ করতে। সেইভাবেই ইনফ্যাক্ট এটা যে ওখানে ওদের জানাই ছিল না যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলে যে বিখ্যাত লেখক তিনি এখানেই থাকেন। বিভূতিভূষণের উপস্থিতি যে ওখানে রয়েছে সেটা জানতেই পারেন, তার কারণ ওখানে একটা ওই স্থানীয় মহিলাদের আলোচনায় তারা সবাই দুঃখ করছেন যে আহা বেচারা, বোন মারা গেল, এবার ভাই এত ভালো, সে কি করবে এবার, এই এখানে 2টি ছোট ছেলে মেয়ে তাকে রেখে, আগেই স্বামী মারা গেছিলেন বোনের, তো এখন বোনও মারা গেল, এবার 2টি ছেলে মেয়েকে নিয়ে কী করবে। এবার এটা জানতে পেরে তখন একজন লোকমুখে ওখানে, হ্যাঁ, তো সেখানে আমার ঠাকুমা উপস্থিত কোনোভাবে আর কি, বড়দের আলোচনা, সেখানে ঠাকুমার বয়স 16 কি 15, ঠাকুমা উপস্থিত। সেখানে ঠাকুমা জিজ্ঞেস করেছেন, ওর কথা প্রসঙ্গে এসছে যে ভাই শুনেছি বড় লেখকের, ওখানে তখনকার দিনের স্থানীয় মহিলাদের সেখানে তারা লেখাপড়া যে খুব করতেন তা নয়, তারা বলেছেন সে তো জানি না। তো উনি জিজ্ঞেস করেছেন না, তখন যেহেতু সাহিত্য সম্বন্ধে একটা অনুরাগ ছিল ঠাকুমার, তো তখন জিজ্ঞেসও করেছেন যে কোন লেখক, তো বলেছেন আমি জানি না, আমি জেনে বলবো। তো সেইখান থেকে আর কি জেনে টেনে, তখন ঠাকুমার মামা ছিলেন, তো তাকে বলা হয়েছে যে জেনে এসো কে এখানে সাহিত্যিক আছেন। তো তিনি এসে বলেছেন যে কি আশ্চর্য ব্যাপার, আমাদের কি অন্যায় যে আমরা জানতাম না যে এখানে পথের পাঁচালী অরণ্যকের লেখক বিভূতিভূষণ যে বনগ্রামে থাকেন, এটা কি। তো তখন ঠাকুমা অটোগ্রাফ নেওয়ার কারণটা তোমার নিশ্চয়ই মনে আছে, ছিল যে বিভূতিভূষণ আর বেশি দিন থাকবেন না, কারণ বিভূতিভূষণের বনগ্রামে আসার মূল কারণ ছিল ওখানে বোন থাকতেন, বোনকে ওখানে একটি বাড়ি ভাড়া করে রেখেছিলেন, কারণ তার স্বামী মারা গেছিল। তো এবার তাই জন্য মাঝে মাঝে কলকাতা থেকে যেতেন, কলকাতাতেই কিন্তু মূল বসবাস ছিল বিভূতিভূষণের একটা লম্বা সময় জীবনের। এবারে উনি তখন জানতে পারেন যে বিভূতিভূষণ এখন যেহেতু আর বোন নেই, এই ছেলে মেয়েগুলিকে নিয়ে সম্ভবত উনি আর এখানে আর থাকবেন না, এদেরকে নিয়ে অন্য কোথাও চলে যাবেন, হয়তো ঘাটশিলায় জানেন আপনারা যে আমাদের একটি বাড়ি আছে, তো ওখানে হয়তো চলে যাবেন। তো তখন ঠাকুমা, ওই জিনিসটা খুব অদ্ভুত যে যেদিন বোন মারা গেছেন সেদিন একটা অটোগ্রাফ নিতে যাওয়া, কিন্তু ঠাকুমা খানিকটা আর কি যে এরপরে তো আর দেখা হবে না, তখন গেছিলেন। সরি, তো সেই ভাবে আশ্চর্যভাবে, এবং যখন গেলেন তখন আর কি বলিন মুখে যিনি বোনের যে মেয়ে উমা, তো তিনি আবার পরে সাহিত্যিক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হয়েছিলেন। তো সেই উমা দেবী দাঁড়িয়েছিলেন দরজার ধারে, তো বললেন যে আচ্ছা দেখি কাকাবাবুকে, উনি তো ঘুমোচ্ছেন একটু শুয়ে, তো গিয়ে ডেকে, তো উনি এসে কখনোই বুঝতে দিলেন না যে এরকম একটা সেই মুহূর্তে একটা ট্র্যাজেডি হয়ে গেছে পরিবারে। এবং তিনি সেই সময় ওই চিঠিতে এই খাতায়, অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলেন গতি জীবন, গতির দৈন্যই মৃত্যু। তো এবং তারপর থেকে একটা ক্রমাগত একটা পারিবারিক সম্পর্ক তৈরি হতে থাকে, কারণ মূলত সেটা তৈরি হয় প্যাকিং বাক্স নিয়ে, যে কীভাবে জিনিসপত্র তুলে তিনি নিয়ে যাবেন। বিভূতিভূষণ এই ধরনের জিনিস ভালো জানতেন না, বুঝতেন না, ওই ব্যবহারিক দিকগুলো জীবনের, জুতোর ফিতে বাঁধতে পারতেন না, হ্যাঁ, তো ব্যবহারিক দিকগুলো জানতেন না। তো তখন উনি ইনসিডেন্টালি বাবাও পারতেন না, হ্যাঁ, আমি অবশ্য পারি, আমি ফলে মানে বংশের কুলাঙ্গার বলা যেতে পারে, জুতোর ফিতে বাঁধতে পারি, এটা খুব একটা অন্যায় কাজ শেখানো হয়েছিল আমার ছোটবেলায়। তো এবার আমি এটা শুনেছি, হ্যাঁ, পৃথিবীতে যত প্রথিত যশা মানুষ আছেন তারা কেউ ঠিক মতো জুতোর ফিতে বাঁধতে পারেন না, এটা কোইন্সিডেন্ট, এই জন্যই আমার যশ হয় না আর কি, ফিতে বেঁধে সমস্যা।
আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক অপ্রথিত চর্চা মানুষ আছেন যারাও পারেন না। তো এবার যেটা হয়েছিল যে ওই এবার বাক্স কি করে নিয়ে যাবেন তিনি, ওই একটা পুরো সংসার না, একটা সংসার বনগায়। এবার বিভূতিভূষণ যিনি জুতোর ফিতে বাঁধতে পারেন, দাদাকে বললেও দাদা সম্ভবত পারবে না, হ্যাঁ, এই পুরো একটা জিনিসপত্র তুলে প্যাকিং করে। তো তখন ঠাকুমা বললেন যে ঠাকুমার যে বাবা যিনি আবগারি দপ্তরের ইন্সপেক্টর ছিলেন, তো সেটার ফলে ওদের সমস্ত প্রায় সমস্ত বাংলায় ঘোরা ছিল, কারণ বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল জব। একবার এখানে যাচ্ছেন ময়মনসিংহে, একবার ময়মনসিংহেই ঠাকুমার জন্ম, তো এবার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তো ঠাকুমা বলছেন এটা কোনো ব্যাপার না, আমি আমার বাবাকে বলছি। তো আমরা সব এটা তো করেই থাকি, আমরা এই বাক্স প্যাটরা বেঁধে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এটা আমরা করেই থাকি, এর থেকে আলাপ। এবং তখন বললেন যে তাহলে আপনি আসুন আমাদের বাড়িতেও চা খেতে। এরকম করতে করতে একটা পরিচয়, তার থেকে আস্তে আস্তে পরিণয় প্রণয়। ঠাকুমার এই যে একটা ছোটোবেলাকার রোম্যান্স, এবং রোম্যান্সের যে একটা সময় থাকে না, জীবনের প্রথম 10 বছর লোকে বলে যে বিবাহের পরে এটা খুব রোম্যান্টিক সময়, সেই রোম্যান্টিক সময়ের শেষেই যদি সেই রোম্যান্সের নায়ক যদি হঠাৎ করে চলে যান, হ্যাঁ, তাহলে সেই রোম্যান্স বোধহয় কখনো কাটে না। এই যে ওনার হঠাৎ করে চলে যাওয়া, এটা কিভাবে, মানে এইটার একটা ওই যে বলছিলাম প্রথমে যে একটা এর ভিতরে একটা রহস্য হয়তো আছে। সেটা হচ্ছে ওই আপনি এই অনুষ্ঠানের আগে আমাকে বলছিলেন যে ধলভূমগড়ে আপনি গেছেন, ধলভূমগড়ের সঙ্গে যুক্ত এই বিষয়টা। কারণ কি ওই 1950 সালের অক্টোবর মাসের একদম শেষ দিকে, হয়তো অক্টোবরের 27 কি 28 তারিখ হবে, ওই ধলভূমগড়ের রাজবাড়িতে একটা টি পার্টিতে বিভূতিভূষণের নিমন্ত্রণ ছিল। তো ওরা গাড়ি পাঠিয়ে, বিভূতিভূষণ তখন খ্যাতির শীর্ষে এবং বাংলার সাহিত্যের জগতে অপ্রতিদ্বন্দ্বী একজন মানুষ, এবং সবাই তাকে চায় যে বড় বড় জায়গাতে তাকে নিয়ে যেতে। বিভূতিভূষণ খুব যে আগ্রহী ছিলেন এ বিষয়ে তা নয়, কিন্তু যেতে হতো বলেই হয়তো যেতেন। তো ওখানে গেছিলেন সুস্থ অবস্থাতেই, কিন্তু যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার গাড়ি তাকে ফেরত নিয়ে এলো, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বমি করছেন। এবং সেই যে বাড়িতে এসে তিনি শয্যাশায়ী হলেন, তারপরে 3 দিন জীবিত ছিলেন। ওর ছোট ভাই নোটবিহারী বন্দ্যোপাধ্যায়, উনি তো ডাক্তার ছিলেন, এবং তার ডাক্তার হয়ে ওঠার পেছনে বিভূতিভূষণের বড় একটা অবদান ছিল। মানে নিজে না খেয়ে, আধপেটা খেয়েও, একবেলা খেয়েও তিনি ভাইকে কিন্তু ডাক্তারি পড়ার খরচটা উনি জুগিয়ে গেছেন। যে জন্য নোটবিহারী ওকে, মানে বাবাকে তো ছোটোবেলায় হারিয়েছেন, নোটবিহারী দাদাকেই অনেকটা বাবার স্থান দিয়েছিলেন। তো নোটবিহারী ওখানেই প্র্যাকটিস করতেন, ওই ঘাটশিলাতেই একসঙ্গে 2 ভাই অনেকটা সময় থাকতেন। নোটবিহারী ওখানেই কাছেই প্র্যাকটিস করতেন। উনি শেষ চিকিৎসাটা করেন শেষ 3 দিন ধরে, এবং সেই যে চিকিৎসার সরঞ্জাম, সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেই স্টেথোস্কোপ, সেগুলো আমাদের বাড়িতে এখনও রাখা আছে একটা মিউজিয়ামে। সেগুলো আমাদের যদি কখনো যান দেখতে পাবেন। তো তারপরে ওই 1 নভেম্বর 1950 সালে রাত্রির 8টা বেজে কয়েক মিনিটে বিভূতিভূষণের মৃত্যু হয়। এবং এইটার পরে কলকাতার যারা সাহিত্যিক মহলের কেউ তাদের নাম না করাই ভালো, কেউ নোটবিহারীকে বলেছিলেন যে, মানে অনেকে আছেন না যে মানুষকে একটু ব্যথা দিতে পছন্দ করেন, তাদের মধ্যে কেউ বলেছিলেন যে শেষ চিকিৎসাটা নিজের হাতে রাখলে হয়তো কলকাতা যদি নিয়ে আসতে পারতে, অন্তত নিদেন পক্ষে জামশেদপুরে যদি নিয়ে যেতে, একটা হসপিটালে ভর্তি করলে হয়তো তোমার দাদা বেঁচে যেতেন। এইখান থেকে নোটবিহারীর একটা ডিপ্রেশন তৈরি হয় এবং একটা অপরাধ বোধ, সত্যি কি তাহলে দাদাকে আমি মেরে ফেললাম, যে দাদাকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম, যিনি আমাকে ডাক্তার করেছেন, দাঁড় করিয়েছেন। এবং 8 নভেম্বর বোধহয় দুপুরের দিকে তিনি তো চেম্বারে বেরিয়ে গেছেন বা কোথায় গেছেন বাড়ির লোক জানে না। এখন একটি সাঁওতাল ছেলে সে এসে হঠাৎ করে বলল যে তাড়াতাড়ি নদীর ধারে যা, তোদের বাবু পড়ে কেমন করছে। সবাই দৌড়ে গিয়ে দেখলো যে সুবর্ণরেখা নদীর ধারে উনি পড়ে আছেন, ছটফট করছেন। পাশে একটা কার্বলিক অ্যাসিডের একটা শিশি
নিঃশেষ অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে হসপিটাল ডাক্তার ব্যবস্থা করা হল, স্টামাক পাম্প করা হয়েছিল, কিছু করা যায়নি, ভেতরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছিলো 1 বোতল কার্বলিক অ্যাসিড খেলে। ডাক্তারের অ্যাক্সেসে এগুলো থাকে, কার্বলিক অ্যাসিড ট্যাসিডগুলো, এগুলো তাদের তখন তো মানে এখন পাওয়া মুশকিল, এখন হয় না, তখন মোটামুটি এখনকার দিনে সহজেই পাওয়া যেত। বাথরুমের জন্যই তখন মনে আছে আমাদের হ্যাঁ ছোটবেলায় করা হতো। কার্বলিক অ্যাসিডটা আপনি এমনিতেই বাথরুম পরিষ্কার করার জন্যই পেতেন, গ্রামের দিকে কার্বলিক অ্যাসিড সম্পর্কে সাপের জন্য। এখন যেমন আপনি অ্যাসিড কিনতে পারবেন না বাজারে, মানে এখন একদমই বেআইনি হয়ে গেছে। তখন কিন্তু আমাদের ছোটবেলায় খুব রেগুলারলি আমাদের বাড়িতেই ছিল মনে আছে বাথরুম পরিষ্কার করার জন্য, অন্য কিছু দিয়ে হতো না। তো এইবারে এই 7 দিনের মধ্যে 2 ভাইয়ের পরপর মৃত্যু এবং 2জন বিধবা সৃষ্টি হলেন। এবং ঠাকুমার তো সন্তান, ঠাকুমার আগে 2 সন্তান হয়েও তারা বাঁচেনি, মানে বাবার 2 দিদি, তারা কেউই জীবিত, মানে একজন মৃত অবস্থাতেই জন্মগ্রহণ করেছিল, একজন জন্মগ্রহণের কয়েকদিন পরে মারা যান। বাবা অ্যাকচুয়ালি 3য় সন্তান, কিন্তু জীবিত একজনই। আর ছোট ঠাকুমা মানে নোটবিহারীর স্ত্রী যমুনা বন্দ্যোপাধ্যায়, ওদের কোনো সন্তান ছিল না, যার ফলে 2জন বিধবা এবং বাবার বয়স তখন 3 বছর, একটি এরকম শিশু। তো এই অবস্থায় তারা মানে বুঝতে পারছেন কী অবস্থা। তখনও মানে বিভূতিভূষণের শ্রাদ্ধও তখনও হয়নি, মানে 2 ভাইয়ের শ্রাদ্ধ পরপর ঘটে গেল। এবং তারপরে একা তো এই 2জন বিধবা একটি শিশু সন্তানকে নিয়ে কি করে ঘাটশিলায় থাকবেন। তারা বাংলায় ফিরে এলেন এবং ঠাকুমা এলেন ব্যারাকপুরে। তখন তার বাবা ষোড়শীকান্ত রিটায়ারমেন্টের পরে ব্যারাকপুরে লাস্ট পোস্টিং ছিল, ওখানেই তিনি, আমাদের ব্যারাকপুরে বসবাসের সূত্রপাত ওইখান থেকে, ষোড়শীকান্তের লাস্ট পোস্টিং এই আর কি। আর ছোট ঠাকুমা তিনি চলে গেলেন ভাটপাড়ায় নিজের বাপের বাড়িতে। এখন তার কিছুদিন পরে একটা চিঠি আসে, সেটা হচ্ছে ঘাটশিলা থানার ওসি লিখছেন যে ঠাকুমাকে অ্যাড্রেস করে, যে এই ঘটনা যখন ঘটে যায়, আমাদের বিখ্যাত সাহিত্যিকের যখন মৃত্যু হয়, সেই সময় আমি ঘাটশিলায় অনুপস্থিত ছিলাম, একটা কর্মসূত্রে অন্য জায়গায় গেছিলাম। তার মধ্যে এই পরপর 2টো মৃত্যু ঘটে যায় এবং তারপরে ফিরে এসে আমি একটা চিঠি পাই। আমার টেবিলে চিঠিটা ছিল আমার নামে যেহেতু, সেজন্য কেউ খুলে দেখেনি। আমি পরে ফেরার পরে সেটা দেখলাম এবং খুলে তাতে বলে কি বক্তব্য সেই চিঠির সেটা ঠাকুমাকে উনি জানাচ্ছেন। যে সেখানে লেখা আছে যে, ওসি মহাশয়, আপনার থানার অধীনে যে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সপরিবারে বাস করেন, আমি বিশেষ সূত্রে জানি যে তাদের পরিবারের ওপরে একটি বিপদের ছায়া নেমে আসছে এবং সমস্ত পরিবারটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এই চিঠি পাওয়া মাত্র পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে কলকাতায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, নইলে কিন্তু পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। বলে তলায় একটা নাম সই করা, সম্ভবত বৈদ্যনাথ চট্টোপাধ্যায় বা এরকম কিছু একটা নাম, বা চক্রবর্তী, আমি ঠিক মনে করতে পারছি না। এবং যে পোস্ট অফিসের যে ছাপটা দেওয়া সেটা হচ্ছে পাকুড়। তখন তো একই জেলা ভাগ বা রাজ্য ভাগগুলো এরকম ছিল না। এখন বোধহয় ওটা পশ্চিমবঙ্গের মধ্যে নয়, ওটা সম্ভবত বিহারে পড়ছে বা ঝাড়খণ্ডে। তো ওরা পাকুড়ে লোকজন পাঠিয়ে ওই নামের খোঁজ টোজ করে অনেক করেছিল, ওই নামে কেউ নেই পাকুড়ে। স্বাভাবিকভাবে এরকম একটা চিঠি কেউ নিজের নামে লেখে না, বানিয়ে কেউ নাম দিয়ে লিখেছে। এবং এই চিঠি পাওয়ার পরে সেই চিঠিটা ওখানেই পড়েছিল, ইন্সপেক্টর তখন ছিলেন না, ওসি ফিরে এসে দেখেন ইত্যাদি ইত্যাদি। এবং আরও একটা বিষয় যে মানে এই চিঠিটা উনি লিখেছিলেন, মানে বিভূতিভূষণ বাবু তখন বেঁচে ছিলেন, মানে তাকে সেফগার্ড দেওয়ার জন্য এটাকে অ্যালার্ট করা হয়েছিল। সেই সময় ওসি ছিলেন না, থাকলে এই ঘটনাটা ঘটতো না। জানি না কি হতো সেটা আমরা জানি না, কিন্তু মানে এরকমই দাঁড়িয়েছে বিষয়টা। এখন পরপর 2টো মৃত্যু তো হলো, মানে পরিবারটা প্রায় ধ্বংসই হয়ে গেল বলতে গেলে। এবং তারপরে বাবা তখন 3 বছরের শিশু, যদি বাবারও কিছু হয়ে যেত তাহলে পুরো পরিবার শেষ, আমাদের কোনো অস্তিত্ব তাহলে থাকতো না। তো
এবং আরেকটা প্রশ্ন উঠেছিল, সেটা হচ্ছে নোটবিহারী যখন সুবর্ণরেখার ধারে পড়ে আছেন এবং কার্বলিক অ্যাসিডের শিশিটা তার পাশে রয়েছে, সেইটা মানে শিশিটা ছিল হচ্ছে প্যাঁচ দিয়ে ছিপি আটকানোর যে ব্যবস্থা, এবং সেটা বোতলটা পুরো খালি এবং ওইটা টাইট করে আটকানো। এইটা নিয়ে পুলিশ পরে প্রশ্ন করেছিল যে প্রথম কথা, এক বোতল কার্বলিক অ্যাসিড যে খাবে তার ওই ছিপি ঘুরিয়ে টাইট করে আটকানোর অবস্থা থাকে না, থাকবে না, স্বাভাবিক থাকবে না। দ্বিতীয়ত যদি বা থাকে কেন করবে সে? কেন করবে? একটা ফাঁকা বোতল কেন আটকাবে যখন তার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে? কোনো কারণ তো নেই। এই নিয়ে পরবর্তীকালে কিছু চিঠি চাপাটি কিছু তদন্ত হয়েছিল, কোনো কিনারা হয়নি। এখন এইটা একটা রহস্য থেকেই গেছে বিভূতিভূষণ বাবুর ক্ষেত্রে এই জায়গাটা একটা এই দুই ভাইয়ের পরপর মৃত্যু নিয়ে দুটো এই একটা রহস্য থেকে গেছে। তো এখন কি আপনাদের সাথে ঘাটশিলার সম্পর্ক না, আমাদের যাতায়াত আছে, কিন্তু মানে ওটা তো যেরকম ব্যক্তিগত সম্পত্তি হিসেবে যেরকম সেরকম তো আর নয়। ওই জায়গাটাতে না, সরকারি না, ওটা সম্পত্তি হিসেবে আমাদেরই আছে। কিন্তু মানে যে কোনো মানুষের একটা বাড়ির যেরকম ব্যক্তিগত সম্পত্তি বলে যেভাবে তারা ভোগ দখল করেন, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সেটা একটা স্মৃতিচিহ্ন। এবং ওখানে একটা মিউজিয়াম, ওখানে একটা ছোট লাইব্রেরি, ওখানে একটা পড়াশোনার ব্যবস্থা বাচ্চাদের এরকম ধরনের করা হয়েছে, এবং তার রক্ষণাবেক্ষণ স্থানীয় মানুষেরাই করেন মূলত। এবং বাড়িটা অনেক দিন জবরদখল হয়েছিল। 1950 সালে যখন এরা বাড়িটা ছেড়ে দিয়ে চলে আসেন, কিছুই নিয়ে আসতে পারেননি, শুধু কিছু বইপত্র নিয়ে এসেছিলেন, কারণ ওগুলোই ছিল বিভূতিভূষণের সবচেয়ে প্রিয় জিনিস। আর দরজা জানলা খুলে রেখেই প্রায় চলে এসেছিলেন। তো কোনো একটা ঝড়ের রাতে একটি পরিবার, তারা প্রায় উদ্বাস্তু অবস্থা, তারা ওই বারান্দায় আশ্রয় নিয়েছিল। ঝড় যখন কমে যায়, বৃষ্টি যখন কমে যায়, তারা আর বেরোয়নি বাড়ি থেকে, তারা ওখানেই থাকতে শুরু করে। সেই বাড়ি আলটিমেটলি মুক্ত হয় একদম বোধহয় গত সহস্রাব্দের একদম শেষ দিকে, এতে তোমার ওই শতবর্ষের ঠিক আগে, হ্যাঁ, অর্থাৎ 94 সালের ঠিক আগে, মানে এত বছর ধরে, মানে 1994-এ আলটিমেটলি মানে 44 বছর 45 বছর ওটা জবরদখল হয়েছিল। এবং যখন তারা ছাড়লেন তখন ওটা খুবই জরাজীর্ণ অবস্থা বাড়িটার। এবং সেটা আমাদের এখানে বসে আছি আমরা, ঠাকুমা তখন অসুস্থ। ঠাকুমা 96 সালে, ঠাকুমার আলসাইমার্স ডিজিজে ঠাকুমার শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল। তখন ঠাকুমার যে চিকিৎসা চলতো সেটা বিপুল খরচ সাপেক্ষ, আমাদের সেটা করতেই হতো বাধ্য হয়ে। এবার এইখানে বসে, ব্যারাকপুরে বসে ঠাকুমার চিকিৎসা করে ঘাটশিলায় একটা বাড়ি মেনটেন করা, সেটাকে রেনোভেট করে আবার করা, এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি তখন। পরবর্তীকালে ওখানে লোকাল কিছু এমএলএ বা এমপিদের যে ল্যান্ডের টাকা থাকে, সেই টাকা দিয়ে ওটা অনেকটা রিনোভেশন হয়েছে। এখন স্থানীয় মানুষরাই অনেকটা সেটা রক্ষণাবেক্ষণ করে। আমরা যাই, কোনো অফার আসেনি? না, কোনোদিন কোনো অফার আসেনি। মানে এটা তো বিহারের, কোনো সরকার থেকে কোনো অফার, বিহারের আন্ডারে তো ওটা না, ঝাড়খণ্ড, কোনো সরকারের তরফ থেকেই আমাদের ওই ঘাটশিলার বাড়ি অথবা আমাদের এই যে দেশের বাড়ি আছে আমাদের বনগাঁর কাছে, এই কোনো বাড়ি নিয়েই কখনোই কোনো সরকারের থেকে আমরা কোনো রকম কোনো রকম প্রস্তাব আমরা পাইনি, বলতে পারেন ফর্মাল প্রস্তাব পাইনি। জল্পনা কল্পনা সবসময় থাকে, চলেছে, মুখিক কথাবার্তা হয়েছে, কিন্তু সেটা করে কোনোদিন প্রস্তাব আসেনি। কখনো এই যে গল্পের ভাবনাগুলো তার মাথায় কিভাবে এসছে, কখনো আপনাদের সাথে শেয়ার করেছেন? না, সে তো আমাদের সামনেই হচ্ছিল। মানে আমরা যখন বাবা এগুলো লিখছে তখন আমরা সবসময় সামনেই দেখছি। বাবার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যেটা আশ্চর্যজনকভাবে আমার মনে হয় না আর খুব বেশি মানুষ এভাবে লিখতে পারেন। সেটা হলো, বাবা না একটানা লিখে যেতে পারতেন, কাটাকুটি ছাড়া নির্ভুলভাবে, ছাপার অক্ষরের মতো। এবার সেটা আমি খুব আর কেউ ওভাবে লিখেছেন বলে আমার মনে হয় না। তো বাবা হয়তো স্মৃতিশক্তি খুব ভালো ছিল বলে একসঙ্গে পুরো গল্পটাকে দেখতে পেতেন, এবং যখন একবার লিখতে শুরু করতেন, সেই লেখাটা একবারে যেখান থেকে শুরু হচ্ছে একবারে শেষ পর্যন্ত টানা লিখে সেটাকে শেষ করতেন। এবার এই যে কাটাকুটি ছাড়া একদম মানে ছাপার অক্ষরের মতো লিখে যাওয়া, এটা খুব রেয়ার। তো এটা আমি খুব একটা জানি না এরকম হয় কিনা। অনেকেই আছেন, যেমন বিভূতিভূষণের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বিভূতিভূষণের লেখায় বিপুল কাটাকুটি, প্রচুর রিভিশন, তিনি বারবার দেখছেন, বারবার কাটছেন, অংশ বাদ দিয়ে দিচ্ছেন। পথের পাঁচালী যদি আপনি দেখেন, পাণ্ডুলিপি থেকে উদ্ধার করে ফাইনাল ছাপার বই অবধি যাওয়া একটা দুরূহ বিষয়।
এটা কিন্তু মানে যারা করেছেন তারা জানেন। পথের পাঁচালী আপনি হয়তো জানেন না, পথের পাঁচালীও বেশ কয়েকবার লেখা হয়েছিল। পথের পাঁচালীর প্রথম যে অংশ পাণ্ডুলিপি, তার সঙ্গে তার পরের পাঠ যেগুলো সেগুলো মেলে না। পথের পাঁচালীর প্রথমে দুর্গা চরিত্রটিই ছিল না। দুর্গা চরিত্র ছাড়া অনেক দূর লেখার পরে তিনি একবার ছাপার পাতায় প্রায় 60 পাতা মতো পরে হয়েছিল, যখন ওই হীরক জয়ন্তী সংস্করণ বেরোয় ওই সাইজের পাতায় 60 পাতা মতো দেখা গেল যে সেই অংশটা বাতিল পরে, যে সেই অংশের মধ্যে দুর্গা নেই এবং সেটা চলিত ভাষায় লেখা ছিল। পরে সাধু ভাষায় আবার নতুন করে শুরু করেন। এবার এটা উনি করেছিলেন একদিন ভাগলপুরে তখন থাকতেন। তো ভাগলপুরের যে একটি কাছারিতে, জমিদার বাড়ি, জমিদারের কাছারিতে তখন কাজ করতেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে, এবং সেখানে ওই জঙ্গলমহলের কিছু জমি জমা সেগুলোর বন্টনের ব্যবস্থার দায়িত্বে ছিলেন। তো সেই সময় উনি ভাগলপুরে একটি রাস্তা দিয়ে যেতে যেতে একটি মেয়েকে দেখতে পান, রক্ষচুল বাচ্চা মেয়ে, দুর্গার কথা সেখান থেকে মাথায় আসে, এবং সেখান থেকে মাথায় আসার পরে পুরো পাণ্ডুলিপির এই 60 পাতা যেটা বলছে, পুরো 60 পাতা ফেলে দেন এবং নতুন করে লেখেন গল্পটি। তো এই যে সাংঘাতিক রিভিশন, মানে ক্রমাগত, সেই অনেকে থাকে না পরীক্ষায় শেষ হয়ে গেছে তাও শেষ করতে পারছে না, আর অনেকে থাকে যে একবারে লিখে বেরিয়ে যায়। তো সেরকম আমার বাবার ক্ষেত্রে আবার ব্যাপারটা সেরকম, যে একবারে লিখে শেষ করে ফেলতেন। এবং আরেকটা অদ্ভুত অভ্যেস ছিল, সেটা হচ্ছে ঘর ভর্তি লোক, চারদিকে কোলাহল, কথাবার্তা, বিভিন্ন হাসি ঠাট্টা চলছে, তার মধ্যে কিন্তু বাবা বসে কনসেন্ট্রেট করে কিছু শুনতে পাচ্ছেন না, উনি লিখে চলেছেন। এবং বাবা বলতেন যে আশেপাশে কোলাহল হলে আমি ভালো লিখতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমি তো পারি না, আমার তো একটুখানি শব্দ হলেই আমার কনসেন্ট্রেশন চলে যায়। বাবা ঠিক উল্টোটা ছিল, চারপাশের অনেক লোকজন প্রচুর কথা বলবে, প্রচুর হইহট্টগোল হবে, তার মধ্যে এক মনে লিখে যাচ্ছেন। তো আপনার যে প্রশ্নটা যে কীভাবে গল্পগুলো এলো, যেটা দাদা বলছিল যে গল্পের কাহিনীর জারণ কীভাবে হয়, এটা বলা খুব কঠিন। কিন্তু এর মধ্যে কিছু, যদি আপনি কিছু উপাদানকে আলাদা করে দেখতে চান, তাহলে এক তো অবশ্যই যেটা আপনি বললেন যে তন্ত্র নিয়ে পড়াশোনা। এবার সাধনা, যদি আপনি সাহিত্যর সাধনাকে সাধনা বলে দেখতে চান, অবশ্যই সেটা। 3 হলো যে মানুষের সঙ্গে কথা বলে তাদের গল্পগুলোকে নিজের মতো করে সেটাকে নিজের চিন্তার মিশিয়ে সেটাকে উপস্থাপনা করা। তার সঙ্গে সঙ্গে এটাও যে বিশ্ব সাহিত্যের প্রতি যে আগ্রহ, মানে বাবার লেখার কিন্তু মধ্যে যে লেখাগুলো পড়ছেন সেগুলো যদিও মৌলিক, কিন্তু বাবার লেখার পড়ার যে পড়াশোনার পরিধি সেটা বিপুল ছিল। সেটা কিন্তু দাদার মধ্যেও আছে, মানে দাদা বিপুল পরিমাণে পড়াশোনা এবং তার সঙ্গে এই যে অলৌকিক বিষয় নিয়ে পড়াশুনো, লেখা। এবং এটা যেটা দাদা প্রথমেই বলছিল আপনাকে, যে বিভূতিভূষণেরও একটা জীবনের প্রথম দিকে যখন গৌরীদেবী মারা যান, প্রথমা স্ত্রী, তখন এই থিওসফি নিয়ে যে চর্চা, তখন সেই সময় মাদাম ব্লাভাৎস্কি বলে খুব বিখ্যাত মহিলা ছিলেন, তিনি তখন খুব নাম করেছিলেন। সেই আপনি জানেন কিনা জানি না, একটোপ্লাজম বলে একটি জিনিস হয়, যে মানে ওই আশ্চর্য সমস্ত জিনিস বেরোয় আর কি হাত মুখ নাক থেকে। তো সেগুলোকে মনে করা হয় আত্মার একটা আত্মিক বিচ্ছুরণ বলতে পারেন। এটা একটোপ্লাজম বলে আসলে কিছু নেই, আসলে কিছু নেই। পরবর্তীকালে সেগুলোকে আবার এও করা হয়েছিল। তো এই যে সেগুলো নিয়ে ওর খুব আগ্রহ ছিল। এবার সেটা নিয়ে আবার অনেকে বলেছেন যে বিভূতিবাবু বোধহয় থিওসফির দিকে বেশি ঝুঁকে গেছেন। সেটা নিয়েও বিভূতিভূষণ নিজে বলেছেন যে এটার প্রতি আমার যে আগ্রহ, সেটা অনেক সময় অনেকে বুঝতে পারেন না। সেই আগ্রহটি, এবং সেটা আমার মনে হয় বাবার ক্ষেত্রেও তাই, সেই আগ্রহটি অনেক সময় আসতো কাহিনীগুলোর যে মাহাত্ম্য তার দিক থেকে। শুধুমাত্র সবসময় যে তিনি সেটাকে সম্পূর্ণভাবে সাধনার দিক থেকে আসছেন, সেটা সবসময় নয়। এটার মানে এই নয় যে তারা সেগুলোকে অস্বীকার করছেন। এটার মানে এই যে তিনি একজন যেরকমভাবে একজন সাহিত্যিক একটি বিষয়কে নিয়ে চর্চা করেন, বিশ্বাসের বাইরে জিনিস, এটা কাহিনী সৃষ্টি করার তাগিদ, এটা অন্য জিনিস। তো বাবার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু, তিনি তার যখন মধুচন্দ্রিমার জন্য তিনি পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন, মাঝ রাস্তায় বাবা তো মহাকরণে চাকরি করতেন একটা সময়, তো ওখানকারই বাবার সহকর্মী ছিলেন। তো যাই হোক, এটা তার বাবার সঙ্গে আলাপ হওয়ার আগে, তার চাকরির শুরুর দিকে, তার বিবাহের পরে তিনি দিল্লিতে একটা, আপনি জানেন বঙ্গভবন বলে একটি বাড়ি আছে, বঙ্গভবনের আগে একটি বাড়ি ছিল, এখন তো খুব আধুনিক একটা বিল্ডিং তৈরি হয়েছে। তো আগে যে বাড়িটি ছিল সেটা একটা পুরনো বঙ্গভবন। সেখানে একটা শোনা যেত যে সেখানে ভূত আছে। এবার এই ভদ্রলোকের যেটা হয়েছিল, তো এই ভদ্রলোকের তিনি গেছেন তার
স্ত্রীর সঙ্গে সদ্য বিয়ে হয়েছে। ইনি আবার এই খুব মোটা ফ্রেমের মোটা চশমার কাঁচ ছিল। এতটা বললে না, এখন আর অনেক সময় এখন আবৃত্তি লোকে কম শুনে আজকাল, বা সবাই আবৃত্তি করে, ফলে খুব বলা মুশকিল। হ্যাঁ, এখন সবই আবৃত্তি। তো এখন তো এবার উনি চশমা ছাড়া প্রায় দেখতেই পেতেন না, ঝাপসা দেখতেন। তো বঙ্গভবনের একটা সমস্যা ছিল যে সেই সময়কার বঙ্গভবনে যেখানে মানুষেরা থাকতেন, যেখানে থাকতে দেওয়া হতো, তার থেকে যেখানে অ্যাটেন্ডেন্টরা থাকেন সেটা অনেক দূর, মানে এইসব দূরে দূরে ঘরে, পুরনো বাড়ির মতো আর কি, যে সেখানে কোনো ওইরকমভাবে কোনো ছিঁড়িছাদ নেই। এটা এখনকার যেরকম হোটেলের মতো করে সমস্ত ঘর, আপনি একটা রেস্টুরেন্ট করে খাওয়ার, আপনি গেছেন তো নিশ্চয়ই। তো এবার সেরকম ছিল না, এটা একটা পুরনো বাড়ি, যেরকম গেস্ট হাউস হতো, সেই তালা লাগিয়ে চলে যায়। তারপরে অনেক ডাকাডাকি করলে হয়তো দারোয়ান এসে বললো কি ব্যাপার এসব। হ্যাঁ, ভয়ের, এবং সেটা ধরুন 70-এর দশকের একটা সময়ের কথা হচ্ছে, বা তারও আগের, হয়তো 70-এর প্রথম দিকেরই হবে। তো এবার বঙ্গভবনের ওই ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে শুয়ে পড়েছেন। হঠাৎ কি একটা মনে হলো যে কি যেন একটা, মানে কিছু নড়ছে ঘরের মধ্যে। তো হ্যাঁ, জলের কল খুলে গেছে বা কিছু। তো উনি জেগে উঠলেন, উঠে দেখলেন যে একটা কিছু আবছা মতো কেউ, স্ত্রী, পাশ দিয়ে ঘুরে, খাটের পাশ দিয়ে ঘুরে বাথরুমের দিকে চলে গেল। তো উনি হঠাৎ করে তাকিয়ে, যে হঠাৎ করে এখন রাত্রিবেলা কিছু ডাকলেনও, যে তারপরে দেখলেন যে না, স্ত্রী পাশে শুয়ে আছেন, এবং ভয় পেয়ে দেন তাহলে কি। চশমাটা খুঁজে টুজে বার করে চশমা যে ডেকেছেন স্ত্রীকে, যে তারপরে বাথরুমে গিয়েও কেউ নেই। এবং তারপরে পাশেই, যে তখনকার দিনে যেরকম সুইটের মতো হতো, যে পাশের যে প্রসাধন কক্ষ, যেটা মানে সাজার ঘর, সেটা একটু আলাদা হতো, সেখানে ওই সুটকেস খোলা হতো, একটু বড় রকমের ঘর ছিল এগুলো। তো সেখানে গিয়ে দেখেন যে তার সুটকেস খোলা আছে, সেখানে পাউডারের পাফ, যেরকম পাউডারের পাফ, তারপরে পাউডার এগুলোকে মেঝেতে ছড়ানো, সুটকেসের ওপরে ছড়ানো, পাউডার ছড়ানো, এবং তার মধ্যে ছোটো 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 হাতের ছাপ। আর কেউ বাচ্চারা পাউডার ছড়িয়ে খেলা করলে যেরকম খুব ছোট শিশুর যেরকম হাতের ছাপ পড়ে পাউডারে, ছোট ছোট বাচ্চার হাতের ছোট সেই রকম হাতের ছাপ ওখানে, যেন কোনো বাচ্চা পাউডার ঢেলে খেলা করেছে। এবার এইটা ওরা তো দুজনই মাত্র, এবং বাচ্চাও তো নেই। এবার এরকম আরও ঘটনা ছিল। আরেকজন খুব নামকরা সঙ্গীত শিল্পী, আবার নাম বলবো না, কারণ ভগবান জানে তাদের পরিবারের মানুষেরা যদি আপত্তি করেন এটা শুনলে, যে কেন এদের ব্যাপারে। কিন্তু তখন তিনিও এরকম দেখেছিলেন যে তিনি সঙ্গীত শিল্পী, খুব নাম করা। তিনি ওই একটি প্রোগ্রামে গেছিলেন, বঙ্গভবনেই ছিলেন। তো সেখানে শুয়ে পড়েছেন, কোনো কারণেই সোফাতে শুয়ে পড়েছিলেন। রাত্রিরে হঠাৎ করে ঘুম পেয়ে গেছে, এবং হঠাৎ করে মনে হয় যে কি যেন একটা হয় না, ঘুমের মধ্যে একটি ষষ্ঠেন্দ্রিয় আপনাকে বলে যে কিছু একটা হচ্ছে, যেটা ঠিক মিল খাচ্ছে না আর কি এর সঙ্গে। তো চোখ খুলে হঠাৎ দেখেন যে একটি বাচ্চা মেয়ে ওর উপরে হুমড়ি খেয়ে এরকম করে ওকে দেখছে। তো সাংঘাতিক ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেন। এবং তো এবার দেখুন এই গল্পগুলো, এবার এগুলো সত্যতা অসত্যতা বিচার করা আমাদের কাজ নয়, কিন্তু বাবার ক্ষেত্রে এই আবৃত্তি শিল্পী বাবাকে নিজে বলেছিলেন এই ঘটনা। এবার তারপরে বাবা যখন এটা শুনলেন, এই গল্পটি কিন্তু বাবার একটি গল্পের মধ্যে, এই যে ছোট ছোট হাতের ছাপ, অন্যভাবে এলো থিমটা। এই গল্পটা ঠিক এভাবে এলো না, দিল্লিতে এলো না, দিল্লির কোনো বঙ্গভবনে এলো না। এই গল্পটি একটা অন্য জায়গায় প্রতিস্থাপিত করলেন, এমনভাবে করলেন যেখান থেকে উপাদানটা এলো, উপাদান দিয়ে অন্য একটা গল্প তৈরি করলেন। বিভূতিভূষণের জীবনেও মানে কেন উনি এই ধরনের চিন্তাভাবনার দিকে গেলেন, বা তারানাথতান্ত্রিকের মতো চরিত্র কেন সৃষ্টি করার দরকার বোধ করলেন, সেটা কিন্তু বা ওই শুধু তারানাথতান্ত্রিক নয়, আপনি দেখবেন যে দৃষ্টিপ্রদীপ বলে যে উপন্যাসটি আছে বিভূতিভূষণের, তারও যে মূল চরিত্র, তারও কিন্তু একটা অতীন্দ্রিয় দর্শনের একটা ক্ষমতা আছে, এবং সে একটা অন্য জগৎকে দেখতে পায়, যেটা সাধারণ চামড়ার চোখে দেখা যে জগৎ, ইটকাট পাথরের জগৎ, তা নয়। এবং আজকালকার বিজ্ঞান দিয়ে আপনি যে একদম আধুনিক, আজকে যে ফিজিক্স ঘটছে, আজকে যে কেমিস্ট্রির চর্চা হচ্ছে, তার মধ্যেও আপনি যদি খোঁজখবর রাখেন তাহলে দেখতে পাবেন যে যত মানুষের বিজ্ঞান, যত ফিজিক্স এবং যত কেমিস্ট্রি, এই পুরোটা যতটা বিজ্ঞান আমরা এখনও জানতে পেরেছি, সেটা হচ্ছে এই মহাবিশ্বের সমস্ত বস্তু, যতটা বস্তু আছে বলে মনে করা হয়, বা যতটা বস্তু থাকলে সমস্ত ঘূর্ণন চলন
এগুলোকে ব্যাখ্যা করা যায় যেভাবে মাধ্যাকর্ষণের সমস্ত নিয়ম দিয়ে, তাতে দেখা যাচ্ছে যে 6% অফ দি টোটাল ম্যাটার অফ দ্য ইউনিভার্স, সেটা আমাদের এই এখনকার যে বিজ্ঞানে আমরা ধরতে পেরেছি, মানে নর্মাল ম্যাটার, যে বস্তু আমাদের ধরাছোঁয়ার মধ্যে, ইট কাঠ পাথর রক্ত মাংসের যে জগৎ, আর বাকি 94% সেটাকে, সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। সেগুলোকে দুটো নাম দিয়েছেন, ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। অর্থাৎ মহাবিশ্বের অতি সামান্য ক্ষুদ্র একটা ভগ্নাংশ আমরা এখনো অবধি টের পেয়েছি, বাকিটা আমাদের ধরাছোঁয়া চিন্তারও বাইরে, সেখানে কি আছে আমরা জানি না। সুতরাং এই যেটাকে আজকে অলৌকিক মনে হচ্ছে বা হয়তো ভূতপ্রেত মনে হচ্ছে, সেইগুলো যে আসলে কি, এবং ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির মধ্যে আসল বিষয়টা যে কি, এগুলো তো আমরা কিছুই জানি না। এ নিয়ে কোনো কথা বলা মুশকিল, যে বিশ্বাস অবিশ্বাস এই জায়গাগুলোতে আসতেই পারছি না এখন। কোনো রকম শেষ কথা বলার মানে ধারে কাছেও আমরা নেই। এবং এই বিষয়ে বিভূতিভূষণের চিন্তাভাবনা অনেকটা এরকমই ছিল, এবং ওর নিজের জীবনেও কিছু অভিজ্ঞতা ছিল। যেমন একটা বলছি আমি, যে উনি খুব ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে থাকতেন, যখন তার বাবা তখনও জীবিত, কাছাকাছি একটা স্কুলে পড়তেন, পাঠশালা প্রথমে, তারপরে বনগাঁ হাই স্কুল ইত্যাদি। সেই সময় থেকে উনি পরে ঠাকুমাকে এই গল্প করেছিলেন আর কি, যে খুব ছোটোবেলা থেকে একটা স্বপ্ন উনি প্রায়ই দেখতেন। সেই স্বপ্নটা হচ্ছে, হ্যাঁ এটা তো ধরুন বিভূতিভূষণের জন্ম হচ্ছে 1894 সালে। এবারে বিভূতিভূষণের ছোটবেলা বলতে তাহলে আমি বলতে পারি যে ওই 19বিংশ শতকের একদম শেষ দিক, অথবা বিংশ শতকের প্রথম দশকটা, মানে প্রথম দশক, 1900 দশকে, মানে প্রথম বিশ্বযুদ্ধেরও আগে। এবং এটা মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটছে গ্রাম বাংলা গ্রামের কাছে একটি ক্ষুদ্র একটি চালকি বারাকপুর নামের একটি গ্রামে, যেখানে কোনো রকম বাইরের কোনো আলো প্রবেশ করে না প্রায়। এবং ইলেকট্রিসিটি তো তখন পরে এসছে। আমার বাবাও ছোটোবেলায়, আমার বাবার ছোটোবেলায়, বাবার 47 সালে জন্ম, ব্যারাকপুরে বাবা বলে যে বাবা বোধহয় ক্লাস 8-8 যখন পড়ে, তখন বোধহয় ইলেকট্রিসিটি প্রথম এলো, 7-8 যখন পড়ে। তার আগে কিন্তু পাখা তো অনেক পরে। তো এই আলোর বাবা তার আগে ইলেকট্রিসিটি আলো এবার দেখেনি। এবং ওই অপুর যে চরিত্র, অপরাজিত উপন্যাসে দেখা যাচ্ছে যে কলকাতায় গিয়ে সে কলকাতার বেশবাড়িতে প্রথম সুইচটা দেখছে, পাখা দেখছে, আলো দেখছে, এগুলো প্রথম দেখছে। অর্থাৎ গ্রামের দিকে এইসবগুলো কোনো ধারণাই নেই কারোর। তো সেই অবস্থায় বিভূতিভূষণ যখন হয়তো 5 বছর বয়স, 6 বছর বয়স, সেই সময় থেকে বা তারও আগের থেকে উনি একটা স্বপ্ন প্রায়ই দেখতেন। সেই গল্প উনি ঠাকুমাকে পরবর্তীকালে বলছেন আর কি, যে আমি স্বপ্নটা দেখতাম যে একটা ঘরে অনেক লোক বসে আছে, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি একটু যেন উঁচু মতো একটা কোনো জায়গায়, এবং হাত নেড়ে নেড়ে তাদের কী যেন একটা বলছি, এবং উপর দিকে তাকিয়ে দেখছি যে ছাদে অনেক বড় ঘর, গোল গোল কী যেন ঘুরছে। বিষয়টা কিছুই বুঝতে পারতেন না। অনেক পরবর্তীকালে যখন উনি এই মির্জাপুর স্ট্রিটের মেজবাড়িতে থাকেন আরও 2জন বিখ্যাত মানুষের সঙ্গে, নীরজচন্দ্র চৌধুরী এবং দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠাকুমার ঝুলির লেখক, এবং সেই মেজবাড়ি থেকেও বিভূতিভূষণকে বার করে দেওয়া হয়েছিল, তার মালপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কারণ অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন এবং বেশ কয়েক মাসের টাকা বাকি পড়ে গেছিল, দিতে পারেননি। এবং ওই তল্পিতল্পা হোল্ডল নিয়ে উনি গিয়ে উঠেছিলেন ওই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, যেটা কলেজ স্কোয়ারে, তার বারান্দায় রাত্রিবেলা শুয়েছিলেন। আচ্ছা, তারপরের দিন বোধহয় কিছু ব্যবস্থা করে কোথাও একটা আশ্রয় পান। এবং অনেক সময় এমন হতো যে 1 পয়সার ছোলা ভাজা, চাল ভাজা খেয়ে কলের জল, রাস্তার যে মিউনিসিপ্যালিটি কলের জল, সেই কলের জল খেয়ে পেট ভরাতেন, আর একবেলা হয়তো ভাত জুটলো কি জুটলো না এরমভাবে। কিন্তু এর মধ্যেও উনি ওর ভাইয়ের ডাক্তারির খরচ চালিয়ে গেছেন। ভাই তখন ক্যাম্বেল হসপিটাল, যেটা এখন নীলরতন সরকার হসপিটাল,
সেখানে ভাইয়ের ডাক্তারির খরচটা কিন্তু চালিয়ে গেছেন, নিজে না খেয়েও তো ওটা দিতেন। তো এই অবস্থা থেকে লেখালেখি শুরু, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, ভাগলপুরে চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, করে টোরে যখন লিখে পথের পাঁচালী বেরোনোর পর থেকে ওর যে খ্যাতি এবং তারপরে ধীরে ধীরে বাংলা সাহিত্যের জগতে যে একটা প্রতিষ্ঠা পাওয়া, এবং একটা সময় এলো যে ওর কোনো সেরকম প্রতিদ্বন্দ্বী নেই, মানে নিঃসন্দেহে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় লেখক বাংলা ভাষায়। তখন তো বিভিন্ন জায়গায় তাকে সভায় নিয়ে যাচ্ছে বা সম্বর্ধনা দিচ্ছে, যে খুব জানেন বিষয়গুলো। সভায় তিনি বক্তৃতা দিতে গেছেন, নাগরিক সমিতির থেকে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়। সেইখানে উঠে উনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করছেন। হঠাৎ করে ওর মনে পড়লো সেই 5 বছর বয়সে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন, মানে 50 বছর আগে গ্রাম বাংলার কোনায় রাত্রিবেলা মায়ের আঁচলের তলায় শুয়ে শুয়ে যে স্বপ্নটা উনি দেখতেন, একটা অবোধ শিশু, সেটা হচ্ছে এই দৃশ্যটা, যে উনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, সামনে অনেক লোক তার দিকে তাকিয়ে শুনছে তার কথা, মাথার উপরে সিলিং ফ্যান ঘুরছে। অথচ তখন তো সিলিং ফ্যানের কোনো ধারণাই তার ছিল না, 5 বছর বয়সে কিছুই জানতেন না, ইলেকট্রিসিটি বিষয়টাই জানতেন না, কি ঘুরছে সেটাই জানতেন। পরে তার বহু বছর পরে বুঝতে পারলেন যে তিনি যেগুলো সিলিং ফ্যানে দেখেছিলেন সেটা আসলে সিলিং ফ্যান। তো এই ধরনের কিছু অভিজ্ঞতা বিভূতিভূষণের ছিল। আরও ওর মৃত্যুর আগের একটা খুব দেখতে পাওয়া, হ্যাঁ এটা একটা আমরা শুনেছি যে উনি, আপা ওটা বল একটু কি হয়েছিল। এই একই রকম বলতে পারেন, মানে এটা খুব আশ্চর্য যে বিভূতিভূষণের জীবনে এরকম 2টি ঘটনা একদম বলা যেতে পারে যে ভবিষ্যৎকে দেখতে পেয়েছিলেন। তার মধ্যে এইটি হলো একদম জীবনের শেষ দশায়, মানে তখনও তো বিভূতিভূষণ অত্যন্ত সবল মানুষ ছিলেন, বহু হাঁটতেন, সকাল ভোরবেলা উঠে পাহাড়ে চলে যেতেন, লেখালেখি করতেন, দুপুরবেলা ফিরে আসতেন, নদীতে স্নান করে ইছামতি এবার ওপার করতেন। তো অত্যন্ত সবল মানুষ ছিলেন, হঠাৎ করেই মারা যান। কেউ তার আগে বুঝতে পারেনি যে এরকম একজন মানুষের এরকম হঠাৎ করে মৃত্যু হবে। তো এবার 12-14 মাইল 16 মাইল প্রায় হাঁটতেন বলে লেখার ভেতর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 16 মাইল 18 মাইল এক এক দিনে হেঁটেছেন। এবার মনে রাখতে হবে কিলোমিটার নয়, মাইল, মানে 1.6 কিলোমিটার। তো এবার তখনকার আজকালকার মতো জুতো তো ছিল না, মানে তো যেটা বাবাকে যেমন অনেক পরে আবিরলাল মুখোপাধ্যায় বলে যিনি বিখ্যাত চিকিৎসক ছিলেন, বাবার সঙ্গে যখন আলাপ হয়েছিল, বাবা দেখাতে গেছিলেন, সেই লম্বা গল্প সেখানে যাচ্ছি না। তো বাবা যখন দেখাতে গেছেন আবিরলাল মুখোপাধ্যায়কে, তো উনি ENT চিকিৎসক ছিলেন। তো উনি কথা প্রসঙ্গে আসে যে তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, এবং তখন উনি বলেন যে তাহলে এই করো, তুমি গোড়ালিটা দেখি তোমার। তুমি আছেন যে বাবা ভাবছে পাটা দেখাও, প্যান্টটা একটু গোটাও। বাবা ভাবছি যে মানে কত বড় ENT, কত বড় যে মানে গোড়ালি দেখে চিকিৎসা। তো ছোট বাবা প্যান্টটা ওরকম গুটিয়ে হয়নি, মানে কি হয়নি। তো উনি বলেন যে স্যারের যে পায়ের যে গোছ, মানে সেটা তুমি পাওনি, হাঁটাহাঁটি করে ওইটা হয়েছিল বিভূতিভূষণের। আমাদের পা হচ্ছে সৌরে পা, সেই পা নয়। বিভূতিভূষণের পায়ের মানে এত হাঁটতেন যে গোড়ালি এত কাফ মাসল দেখছিল। তো কাফ মাসল এত চওড়া ছিল যে সেটা একটা মানে বোধহয় আলোচনার বিষয় ছিল। এবং সেটা তো বিভূতিভূষণ চিরকালের পোশাক ছিল হচ্ছে একটা ফতুয়া, একটা আর এই হাঁটুর থেকে একটু নিচে অবধি একটা ধুতি। হ্যাঁ, এই পরে চিরকাল শিক্ষকতা করেছেন, আর খুব ছাত্র বৎসলও ছিলেন। তো যাই হোক, তো এত হাঁটতেন, ঘুরে বেড়াতেন, তো মানুষ হয়তো বুঝতে পারেনি। তো এই সময় ঘাটশিলায় যখনই বিভূতিভূষণ যেতেন, বিভূতিভূষণ মোটামুটি জীবনের শেষের দিকে 6 মাস ঘাটশিলায় কাটাতেন। আর মোটামুটি 6 মাস আমাদের বনগাঁর কাছের যে বাড়ি গোপালনগর বলে আরেকটি টাউন, তার কাছে বারাকপুর বলে একটা গ্রাম আছে, কিন্তু ব্যারাকপুর নয়, বারাকপুর গ্রাম। তো সেখানে আমাদের পৈতৃক যে বাড়ি, তো সেখানে 6 মাস কাটাতেন। তো এই যখন 6 মাস ঘাটশিলায় থাকতেন, তো ঘাটশিলায় বহু মানুষের সমাগম হতো, বিশেষ করে যে তখনকার দিনের যে নামকরা সাহিত্যিক তারা ওখানে যেতেন, কারণ বিভূতিভূষণের টানেই কিছুটা যেতেন। সেই সময় আরও কিছু শিল্পী সাহিত্যিক ওই সময় থাকতেন,
কিন্তু সবচেয়ে বড় নাম বোধহয় সেই সময় বিভূতিভূষণই। তার টানে সবাই গিয়ে খানিকটা হাজির হতেন। তো একবার এইরকম সবাইকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন, উনি হাঁটতেই বেরোতেন না, সবাইকে নিয়েই বলতেন চলো একটু ঘুরে আসি, তো কারণ বাড়িতে বসে থাকার মানুষ ছিলেন না। তো একবার ওরকম সবাইকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন, তো ফিরতে ফিরতে একটু সন্ধ্যা মতো হয়েছে। তো ঘাটশিলার অঞ্চল তো আপনি জানেনই, একটু উঁচু নিচু টিলা, একটু সবসময় মানে একদম সমতল তো নয়, উঁচু নিচু। তো এবার হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে আসছে, এরকম সময় একটু উপরে এই সময় কিন্তু সঙ্গে বেশ কিছু পরিচিত মানুষ, গজেন্দ্র কুমার মিত্র ইত্যাদি ছিলেন, যারাও পরে বলেছিলেন এটা যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তারা জানিয়েছিলেন। তারা দূর থেকে দেখেছিলেন, তারা কিন্তু জাননি পুরো ঘটনাটা, তারা জানেন। সমুদ্রনাথ ঘোষ ছিলেন। তো ওরা সবাই হাঁটছিলেন, কিন্তু এইরকম সময় একটা একটু উঁচু ঢিবি মতো একটা জায়গা, যেরকম হয় আর কি, ওখানকার তো সমতল নয়, উঁচু নিচু টিলা নয়, একটু উঁচু ঢিবি মতো একটা জায়গা, সেখানে দেখেন দূর থেকে যে, এবং আলো আধারি খানিকটা অন্ধকারও ঘনিয়ে এসছে, সন্ধ্যার মুখে। ওরকম সময় দেখেন যে একটি শায়িত শবদেহ রাখা আছে এবং কেউ নেই আশেপাশে। মাথার কাছে একটি কুপি চলছে, তেলের কুপি, যেরকম রাস্তা থেকে দেখতে পান যে জঙ্গলের ভিতরে কোথাও একটা আলো জ্বলছে, প্রদীপ বা কিছু। তো সেটা দেখে একটি ওইরকম আলো দেখে এগিয়ে যান এবং তারপরে বাকিদের বলেন যে তোমরা একটু দাঁড়াও, আমি দেখে আসি। কারণ যেরকম আমাদের আছে না যে দেহ ছেড়ে যেতে নেই, দেহকে একজন ছুঁয়ে বসে থাকতে হয়, সেরকম সাঁওতালদের ওই এলাকার যে মানুষ, তাদেরও দেহ রেখে যাওয়া ওরকমভাবে আলাদা, মানে একদম ছেড়ে চলে যাওয়ার এরকম কোনো রীতি নেই। তো উনি একটু আশ্চর্য হয়েছিলেন, এবং যেহেতু উনি ওখানে অনেক দিনের বাসিন্দাও তখন, তো তার সঙ্গে পরিচয়ও ছিল মানুষ বা যে স্থানীয় মানুষদের, স্থানীয় যে ওখানকার সাঁওতাল, তাদের সঙ্গে অনেক সময় মুখ চেনা ছিল। তো দেখে আসি কে, হ্যাঁ এর মানে চেনা কেউ কি না, হঠাৎ করে এরকমভাবে রেখে চলে গেছে, দেহ রেখে এরকমভাবে, কোনো মানুষজন নেই সঙ্গে। তো উনি এগিয়ে যান, বলে তোমরা এখানে দাঁড়াবো, আমি দেখে আসছি। তো বাকিরা দাঁড়িয়ে থাকেন, এবং তারা পরে বলেছিলেন যে যখন দাদা ফিরলেন, বর্দা বলতেন সবাই, জঙ্গল থেকে বেরিয়ে এসে যখন রাস্তায় ওদের কাছে বলেন, তখন নাকি মানে মুখ ধূসর হয়ে গেছে, একটু নিস্তেজ, এবং কিছু বললেন না ওদেরকে কখনো বলেনও নি আর কি ডিরেক্টলি। ফিরে আসেন বাড়িতে, ফিরে এসে ঠাকুমাকে বলেন যে কি দেখেছিলেন। সেটা হলো, উনি গিয়ে দেখেন যে ওই মাথা পর্যন্ত ঢাকা, সাদা চাদরে ঢাকা, মাথার কাছে একটি ছোট্ট তেলের প্রদীপ, কুপি জ্বলছে, আশেপাশে কেউ নেই। উনি কৌতূহলের বশে উনি চাদরটা নিয়ে মাথা থেকে সরান, নামিয়ে দেখেন যে যে মৃতদেহটি শুয়ে আছে সেটা তিনি নিজেই, তার নিজের মৃতদেহ। অবশ্যই এরকম জিনিস দেখলে তো উনি সঙ্গে সঙ্গে চলে আসেন ওখান থেকে, এবং পরে ঠাকুমাকে এসে বলেন। এর 3 মাসের মধ্যে বিভূতিভূষণ মারা যান। তো এটা বাবা সবসময় বলতো যে ডপেল গ্যাঙ্গার, মানে যে নিজের জার্মান শব্দ, যে নিজের দেহকে দেখতে পাওয়া, নিজের ডাবল, নিজেকে দেখা বাইরে। এটা নাকি মহাকবি গোয়েটের হয়েছিল। তিনি নাকি আবার ঘোড়া যেতে যেতে পাশের একটি ঘোড়া চলে যাচ্ছিল, তাতে দেখেন নিজেই বসে আছেন। তো এরকম কোনো মানুষের, যাদের মধ্যে স্পিরিচুয়াল একটা এই আঙ্গিক থাকে, তাদের জীবনের একটি আধ্যাত্মিক জায়গা থাকে, তারা অনেক সময় দেখতে পান এভাবে। এবং এটাও বলা হয় যে মানে এটা দেখতে পেলে সাধারণত মৃত্যু খুব কাছাকাছি থাকে। তো ফলে যেটা আপনি বলছেন যে মানে কোনো মানে আশ্চর্যজনকভাবে যে বাবার জীবনে যেটা আপনি শুনলেন, বা বিভূতিভূষণের জীবনে কোনো জায়গায় অলৌকিক, এবার অলৌকিক না লৌকিক এটা বলা খুব কঠিন। কারণ দাদা যেটা বলছিল যে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ বস্তু আর কৃষ্ণ শক্তি দিয়ে, যেটাকে ধরা যায় না এখন, যেটা এখন বলা হয় যে নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড যে ধরে আছে যে মাধ্যাকর্ষণ শক্তি, তাই দিয়ে বোঝা যায় না যে কিভাবে এটা ধরে আছে। কারণ যদি কৃষ্ণ বস্তুকে আপনি আন্দাজ না করেন, অনুমান না করেন, তাহলে এভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা সম্ভব নয়। অথচ কৃষ্ণ বস্তুকে কেউ ধরতে পারছে না, ক্রমাগত পরীক্ষা চলছে, তাই নিয়ে। এবার তার মধ্যে কোনো দিন সেই বিজ্ঞানের মধ্যে এই অলৌকিক যে অংশগুলি জীবনের, সেগুলো পড়বে কি না, এগুলো বলা খুব কঠিন। কারণ বিজ্ঞানকে যদি আমরা অতিরিক্ত এরকমভাবে দৃঢ়ভাবে এরকমভাবে ধরি যে এইগুলো সবই অবৈজ্ঞানিক, তাহলে সেটা হয়তো খুব একটা বৈজ্ঞানিক নয়। ঠিক দেখতে গেলে এমন একটা ক্যারেক্টার বাংলা সাহিত্যের ইতিহাসে
মানে মানুষের মনের মণিকোঠায় চলে এসেছেন। যে চরিত্রটাকে বিভূতিভূষণ বাবু শুরু করেছিলেন এবং তারাদাস বাবু সেটাকে মানুষের কাছে সেটাকে একদম গেঁথে দিয়েছেন, সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক। এই যে তারানাথ তান্ত্রিকের জার্নি, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে শুরু করেছিলেন, এর পেছনে ওনার অনুপ্রেরণা বা সেই জায়গাটা কোথা থেকে, কিভাবে ওনার সেই জায়গাটা এসেছিল? বিভূতিভূষণ প্রথমে যে আগ্রহী হন এই ধরনের কি বলবো সেটাকে সুপার ন্যাচারাল একটা বিষয়, অলৌকিক, বিভূতিভূষণ অবশ্য অলৌকিক বলে এগুলোকে মানতেন না। কারণ আপনি যদি বিভূতিভূষণের দেবযান উপন্যাসটা পড়েন তাহলে দেখবেন যে পুরো বিষয়টাই উনি যেটা মনে করতেন যে পুরো বিষয়টাই লৌকিক। হয়তো আমরা যে পৃথিবীকে চিনি, আমরা যে জগৎকে চিনি সেই জগতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু জগৎ তো এখানে সীমাবদ্ধ নয়। আমাদের পঞ্চেন্দ্রিয়ের বাইরের জগৎ অনেক বিস্তৃত, আমরা কতটুকু জানি জগতের। তো সেই মহাজগৎকে যদি আমরা ধরি তাহলে সেই মহাজগতের ভেতরেই এই সমস্ত জিনিস আছে এবং সেগুলো যথেষ্ট সম্পূর্ণ বাস্তব একদম। সুতরাং অলৌকিক বলতে কি বোঝায় সে নিয়েও একটা প্রশ্ন উঠতে পারে। এখন এই সমস্ত বিষয়ে যে মৃত্যুর পরে যেটাকে আমরা মৃত্যু বলে মনে করি সাধারণভাবে, সাধারণ চেতনায় যাকে মনে হয় যে জীবন শেষ হয়ে গেল আর কিছু নেই, তারপরে কোনো অস্তিত্ব থাকে কি না, এই নিয়ে বিভূতিভূষণের আগ্রহ প্রথম থেকেই ছিল। সেটা আরও বেড়ে ওঠে ওর প্রথম স্ত্রী গৌরী দেবীর মৃত্যুর পর থেকে। আচ্ছা। এবং উনি থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে উনি কিছুটা যুক্ত হন, যাতায়াত করেন। এবং স্পিরিচুয়ালিজম বলে যে একটা মুভমেন্ট সে সময় ছিল 19th সেঞ্চুরির একদম শেষ থেকে 20 শতাব্দীর প্রথম দিকেও, সেই তাদের যে সাহিত্য, সেই সমস্ত সাহিত্য পড়াশোনা করেন। এই দেবযান বইতে আপনি এর পাবেন। এবং হয়তো সেখান থেকেই জানি না উনি কিছুটা এই ধরনের লেখালেখি এবং তারানাথ তান্ত্রিকের আগেও কিছু গল্প উনি লিখেছেন। যেমন ধরুন একটা আছে বিরজা হোম ও তার বাধা বলে একটা গল্প, তার ভেতরে ভৈরব চক্রবর্তী বলে একটা চরিত্র আছে। আবার কাশী কবিরাজের বিপদ বলে একটা গল্প আছে, সেখানে যে কাশী কবিরাজের চরিত্র, এই চরিত্রগুলো পড়লে দেখবেন আপনি যে এগুলো হচ্ছে তারানাথ তান্ত্রিকের প্রোটোটাইপ বলতে পারেন। তখনও তারানাথ তান্ত্রিক চরিত্রটা তৈরি করেননি, তার আগে এক্সপেরিমেন্ট করছেন যেন মনে হচ্ছে। ভৈরব চক্রবর্তী পড়লে তো অবশ্যই মনে হবে যে। তারপরে উনি লেখেন, এবারে তারানাথ তান্ত্রিকের যে চরিত্র উনি লিখছেন এবং তার চেহারার যে বর্ণনা দিচ্ছেন অনেকটা লর্ড রেডিংয়ের মতো দেখতে বলে বলছেন। এবং পারিবারিক সূত্রেও যতটা আমরা জানি বা শুনেছি তাতে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের চরিত্রটা উনি ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের উপরে আদলে উনি তৈরি করেছিলেন। আচ্ছা। ষোড়শীকান্ত চট্টোপাধ্যায় হচ্ছেন রমা চট্টোপাধ্যায়ের বাবা, যার কথা একটু আগে বললাম, মানে আমার ঠাকুরদার শ্বশুরমশাই। উনি ছিলেন শাক্ত তন্ত্র সাধক। আচ্ছা। ওর তন্ত্র সাধনার ইতিহাস ছিল এবং ব্যক্তিগত জীবনে ওর কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল ষোড়শীকান্তের। সেই ষোড়শীকান্তের অন্য অভিজ্ঞতা নিয়েও বিভূতিভূষণের গল্প আছে, কিন্তু ওটা ওই যে জলপাইগুড়িতে পোস্টেড হয়ে ব্ল্যাক ওয়াটার ফিভারে উনি মৃতপ্রায় অবস্থায় পড়েছিলেন এবং সেই সময় কি অভিজ্ঞতা হয়েছিল ষোড়শীকান্তের সেটা নিয়ে বিভূতিভূষণ পরে লিখেছিলেন এবং পরে ষোড়শীকান্তের চরিত্রের উপর ভিত্তি করে তারানাথকে তৈরি করেন। আচ্ছা। এবং ষোড়শীকান্তের জীবন নিয়ে আবার পরবর্তীকালে বাবার কিছু অভিজ্ঞতা আছে, সেটা আমি আসছি পরে সেই কথায়। আর বা এখনই বলে দিই বিষয়টা, সেটা হচ্ছে ষোড়শীকান্ত মারা যান 1968 সাল সম্ভবত, যতদূর মনে পড়ছে। বাবা তখন কলেজের ছাত্র এবং একদম ছোটোবেলা থেকে যখন 3 বছর বয়সে বাবা এবং ঠাকুমা চলে আসেন ব্যারাকপুরে, সেই সময় থেকে শুরু করে বাবার লেখাপড়া অনেকটাই ষোড়শীকান্তের কাছে শেখা, দাদুর কাছে। এবং বাবাকে খুবই স্নেহ করতেন, একদম হাতে করে মানুষ করেছেন।
এবং যখন 68 সালে মৃত্যু হয়, সেই সময় বাবার সঙ্গেই শেষ কথাটা উনি বলেছিলেন। তো এর অনেক পরে বাবার বিয়ে হয় 72 সালে, আমার জন্ম হয় 74 সালে। তারও অনেক পরে, তখন 80-র দশকে, বাবা তখন রাইটার্স বিল্ডিংয়ে কাজ করেন পশ্চিমবঙ্গ সরকারে। সেই সময়কার একটা অভিজ্ঞতার কথা বলি। এটা আমাদেরকে পরের দিন সকালবেলা আমাদেরকে বলেছিলেন। আচ্ছা। আমাদের বাড়িতে ঢুকতেই যে প্রথম বড় ঘরটা একতলায়, ওই ঘরে ষোড়শীকান্তের মৃত্যু হয়। এবং মৃত্যুর সময় যেটা হয়েছিল, ঠাকুমার কাছে এটা শোনা, যে ষোড়শীকান্তের বিছানার খাটের মাথার কাছে যে জানালা, তার বাইরে কিছু কলা গাছ ছিল। তো কলা গাছগুলো তখন ঝড় নেই, হাওয়া নেই, বৃষ্টি নেই, কিছু নেই, কলা গাছগুলো যেন পাতা ডাল বেঁকিয়ে জালনা দিয়ে ভেতরে ঢুকে আসছিল। আচ্ছা। এইটা ঠাকুমার নিজের চোখে দেখা এবং ঠাকুমা আমাদেরকে বলেছিলেন আর কি। এর কোনো ব্যাখ্যা নেই কেন অত বড় বড়, এবং একটা গাছ নয়, 2-3টে গাছ পরপর জানলা দিয়ে যেন ঢুকে আসছে, এরকম একটা। তো তার অনেক পরে এই 80-র দশকে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে বাবা একদিন আমাদের বাড়িতে হচ্ছে খুব আড্ডা বসতো, এবং রাত্রির 11টা 11:30 অবধি আড্ডা চলতো। আমাদের অনেক সময় পড়াশোনা করার অবস্থা থাকতো না, যে এত লোকজন সারাক্ষণ চা সিগারেট মুড়ি এই চলছে, প্রচণ্ড গল্প। এবং বাবা তো গল্প বলতেন অসাধারণ। আমাদের কথকের বংশ, বিভূতিভূষণের বাবা মহানন্দ শাস্ত্রী, তিনিও কথক ঠাকুর ছিলেন। এটা আমাদের বংশের মধ্যে আছে। বাবার গল্প যারা শুনেছেন, বাবার গল্প বলা, তারা জানেন। তো সেই গল্পের চলতো সারাক্ষণ। এবং 11টা 11:30 যখন শেষ অতিথি বিদায় নিচ্ছেন, তখন বাবা হয়তো নিচে গিয়ে দরজা টরজা সব বন্ধ করে তালা দিয়ে ওপরে এসে ফাইনালি শুতেন। সেরকমই একটা দিনে, বর্ষাকাল ছিল, বাবা ওই নিচের ঘরে গেছেন। এটা কিন্তু শোনা আমাদের পরের দিন সকালে আমরা শুনছি, আগের দিনের অভিজ্ঞতা। হ্যাঁ, তো আমি তখন রহড়া মিশনে পড়ি, ছাত্র। আমার বয়স বোধহয় তখন কি কত হবে, বোধহয় ক্লাস 5-6 12-13 হবে, কারণ আমার এটা যতদূর মনে হচ্ছে এটা 85-86 সালের পরে হবে না। আমার মনে আছে বাবা এসে বলতে, তাহলে আমি হয়তো ক্লাস 6-এ পড়ি, তুমি 6-এ পড়ো, এরকম মনে হয়। তো বাবা যেটা বলছেন সেটা হচ্ছে, কাল রাত্রে গিয়ে তো দরজাটা দিলাম, বন্ধ করলাম, নিচের ঘরে আলো জ্বলছে না, আলো জ্বালাইও নি। তো চিটকিনি দিয়ে বসে, এবারে ওই নিচের ঘরটাতে একটা সোফা ছিল, ওইখানে সোফায় বসে একটু চিন্তা করছি, আর একটা সিগারেট ধরিয়েছি, সিগারেটটা টানছি, আর শেষ হলে এবারে যাও উপরে। তো হঠাৎ একটা ফোঁস করে শব্দ হলো। ভাবল কি ঠিক শুনলাম কি না বুঝতে পারছি না, দেখি আবার বসে দুটান দিয়েছি, আবার একটা ফোঁস করে শব্দ হলো। তো বাবা বললো যে বর্ষাকাল, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর একতলার ঘর, নর্দমার গর্ত আছে, কোনো সাপ ঢুকে থাকতে পারে, এবারে অন্ধকার ঘর। বাবা বলছে যে আমি যে নেমে গিয়ে সুইচ বোর্ডে আলোটা জ্বালাবো, যদি সাপের ঘাড়ে পা দিই আমি, ঠিক, সেটাও করতে পারছি না। এটা ভাবছি বসে কী করবো, পা দুটোকে গুটিয়ে তুলে নিলাম সোফার উপরে, সাপের কামড় থেকে তো বাঁচতে হবে। তারপরে কি করব দেখছি, দেশলাই জেলে জেলে দেখছে যে কোনো সাপ টাপ দেখা যায় কি না। 4-5টা কাঠি ছিল, জেলে কোনো সাপ টাপ দেখতে পাওয়া গেল না। ততক্ষণে সিগারেট শেষ হয়ে গেছে। শব্দটা কিন্তু চলছে। আচ্ছা। এবারে বাবা বলছে যে হঠাৎ করে আমার খেয়াল হলো যে শব্দটার একটা ছন্দ আছে, এটা মানে র্যান্ডম হচ্ছে না, একটা নির্দিষ্ট তালে তালে ফোঁস করে শব্দ হচ্ছে। এবং এটা বুঝতে পারা মাত্র একটা ঘটনা মনে পড়ে গেল, একটা বিশেষ শব্দ আমার মনে পড়ে গেল, যেটা মনে পড়া মাত্র আমার আর কোনো ভয় থাকলো না। আমি বুঝতে পারলাম বিষয়টা কি। সেটা হচ্ছে ষোড়শীকান্ত যে ঘরে মারা যান, এইটা সেই ঘরেই ঘটছে।
এবং যে জায়গায় বাবা বসে আছেন সোফাতে, সেই জায়গাতেই ষোড়শীকান্তের খাটটা ছিল, যে বিছানায় শুয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং ষোড়শীকান্ত ছিলেন চেইন স্মোকার, এবং ওর ফুসফুসের অসুখেই উনি মারা যান। শেষ দিকে প্লুরিসি হয়েছিল, ফুসফুসে জল জমতো, সেটাকে ট্যাপ করে বের করতে হতো। আজকালকার দিনে আমরা জানি না, হয়তো ডায়াগনোসিসে কী ধরা পড়তো, হয়তো কোনো লাং ক্যান্সার বা কিছু, আমরা সেটা বলতে পারছি না। কিন্তু ওই নিঃশ্বাসের কষ্টেই উনি মারা যান। এবং শেষ দিকে এক ধরনের, যাদের এই নিঃশ্বাসের কষ্টের জন্য মৃত্যু হয়, তাদের এক ধরনের রেসপিরেশন একদম শেষ দিকে হয়, এটার নাম হচ্ছে চেইনি স্টোকস রেসপিরেশন। এটা বানানটা একটু কঠিন, ইংরেজি বানান, যাই হোক। সেটার একটা নির্দিষ্ট ছন্দ আছে, বাড়ে কমে। বাবা বলছে যে আমি পাশে বসে থাকতাম, সেই ছন্দটা আমার চেনা। ওই নিঃশ্বাসের শব্দটা 68 সালে আমি এক টানা বহু দিন ধরে শুনেছি। আমার মনে পড়ে গেল যে এটা সেই নিঃশ্বাসের শব্দ, এটা কোনো সাপের শব্দ নয়। এটা আমার দাদুর শেষ দিকে যে নিঃশ্বাসটা উনি নিতেন, সেই চেইন স্টোকস রেসপিরেশনের শব্দটা আমি পাচ্ছি এখানে বসে। এবং বাবা বললেন যে সেই মুহূর্তে আমার আর কোনো ভয় থাকলো না, কারণ দাদু মৃত্যুর সময় শেষ কথাটা আমার সঙ্গে বলেছিলেন যে তুমি খুব ভালো ছেলে হবে বাবা, বলে উনি চোখ বন্ধ করেন। এবং এত ভালোবাসতেন আমাকে যে দাদু, তিনি নিশ্চয়ই আমার কোনো ক্ষতি চাইবেন না। তো বাবা বললেন যে আমি মনে মনে দাদুকে প্রণাম জানিয়ে উপরে চলে এলাম। তো এই একটা অভিজ্ঞতা, মানে তাহলে ষোড়শীকান্তের যে বিষয়টা, সেটা মানে একদম বিভূতিভূষণের তারনাথতান্ত্রিকের উৎস থেকে শুরু করে পরবর্তীকালে বাবার তারনাথতান্ত্রিক লেখার পেছনে হয়তো সেই অনেকটা উনি কখনো আপনাদের কাছে শেয়ার করেননি যে ওনার অনুপ্রেরণাটা, এই যে বাবার তো একটা মানে বিভূতিভূষণের যে সাহিত্য সৃষ্টি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, কন্টিনিউ করার একটা তো, যেমন ধরুন পথের পাঁচালী এবং অপরাজিত, বিখ্যাত দুটো উপন্যাস। তারপরে কাজল বলে একটা অংশ বাবা লেখেন, তারও পরে তৃতীয় পুরুষ বলে আরেকটা অংশ বাবা লেখেন। এইটা 4টে উপন্যাস আর কি, বিভূতিভূষণের দুটো, বাবার দুটো। তো সেরকমভাবেই তারনাথতান্ত্রিকের বিষয়টাও হয়তো বিভূতিভূষণের ওই দুটো গল্প পড়ে বাবা ইন্সপায়ার্ড হয়ে যে এরকম যদি লেখা যায়। এবং বাবা এই ধরনের হয়তো সাহিত্য পাঠ, বাবার মানে বিশাল পড়াশোনা করতেন অলৌকিক বিষয় নিয়ে, খুবই মানে অলৌকিক সাহিত্য নিয়ে, বিষয় নিয়েও হ্যাঁ, মানে যেটা খুবই পড়াশোনা করতেন। ওইটা বলো যে ওই বাবার ছোটবেলার কিছু অলৌকিক ঘটনা। বাবা যেটা বলতো সবসময় যে বাবার তুলারাশি হওয়ার জন্য, তুলারাশির মানুষের নাকি একটা অলৌকিক অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বাড়ে। তো বাবা নিজে যে খুব অন্ধবিশ্বাসী কিছুতে ছিলেন বা এরকম কিছু নয়, কিন্তু বাবার চিরকালই এটা বিশ্বাস করে এসেছিলেন যে বাবার কিছু কিছু অতিলৌকিক এরকম ছোটবেলাতেও কিছু অভিজ্ঞতা হয়েছে। বিশ্বাসের থেকে বলা ভালো যে বাবা এই অলৌকিকত্বের যে রোমান্টিসিজম, এইটা খুব আকর্ষণ করতো। সেই ছোটবেলায় সেই একবার সেই রসগোল্লা খাওয়ার গল্পটা, সেটা তোমার মনে আছে তো? এই রসগোল্লা খাওয়ার থেকে আরও ইন্টারেস্টিং আমার যে গল্পটা লাগে, সেটা হচ্ছে ওই বাবা তখন ব্যারাকপুরে চলে এসছেন সদ্য ঘাটশিলা থেকে ওরা, তখন বাবার হয়তো 5 কি 6 বছর বয়স। বাবার বর্ণনা দেন খুব সুন্দর, সেটা হচ্ছে ওই কাঠের ব্লকের উপরে ABCD বা অ ক খ লেখা থাকে না, এত বড় বড় চৌকো কাঠের, ছোটোবেলায় বাচ্চাদেরকে দেওয়া হয় শেখার জন্য, সেগুলো বাবাকে দেওয়া হয়েছে। এবং দুপুরবেলা তখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত পরিবার, বাবার অনেক মাসি এবং 2 মামা, মানে ঠাকুমারা ছিলেন 7 বোন এবং 2 ভাই। তো এই বিরাট যৌথ পরিবার। তো তারা সবাই খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছেন, ছোটদের চোখে ঘুম আসে না। তারা বাবা এখন মেঝেতে বসে ওই কাঠের ব্লকগুলো সাজিয়ে মাঝখানে একটা গর্ত তৈরি করেছে, এবং ওই যে ব্যাগাটেলির বলগুলো, বল বেয়ারিংয়ের ছোট ছোট স্টিলের বল, ওইগুলো নিয়ে ওর ভেতরে একটা একটা করে টকটক করে ফেলছে, সেটা নিচে গিয়ে মাটিতে পড়ছে, ঠক করে শব্দ হচ্ছে। এই করে করে যখন বল শেষ হয়ে যাচ্ছে, তখন পুরো জিনিসটা ভেঙে দিয়ে বলগুলোকে বার করে আবার নতুন করে সাজাচ্ছে। এই হচ্ছে বাচ্চাদের খেলা। এটা বাবার মনেও আছে এবং সেটা বলতেনও খুব চমৎকার হবে। তো এই করতে করতে বাবার মনে হলো, নিস্তব্ধ বাড়ি, সমস্ত মাসি মামারা ঘুমোচ্ছেন,
যে বাবার নাম ধরে বাবলু, বাবার ডাক নাম ছিল বাবলু বলে কেউ ডাকলো বাবাকে। কোথায় কে ডাকলো, বাবা উঠে দেখতে গেছে, আবার শুনতে পেল ডাকটা। এটা একটা এমন বাড়িতে, যে বাড়িটা এখন আর নেই, ভূতনাথ কুটির বলে বাড়িটার নাম ছিল, ব্যারাকপুর স্টেশনের খুব কাছে। সেটা আমরা হেরিটেজ বলে করার চেষ্টা করেছিলাম, কারণ বিভূতিভূষণ ওই বাড়িতে রাত কাটিয়েছেন, কিছু সাহিত্য সৃষ্টিও করেছেন। আমাদের দেশে সেগুলো সম্ভব হয় না অনেক সময়, যার ফলে ওটা ভেঙে চুরে মাল্টি স্টোরি বিল্ডিং এখন হয়ে গেছে। আচ্ছা। তো এবং ওটা ছিল একটা ফ্ল্যাট বাড়ি টাইপের, মানে বিভিন্ন পরিবার বিভিন্ন দিকে ভাড়া নিয়ে থাকতো। একটা দিকে হচ্ছে ষোড়শীকান্তের পরিবার যেদিকে, তো সেখানে এই ঘর সেই ঘর করতে করতে এবং প্রায় ডাকটা কানে আসছে, কে যেন বাবার নাম ধরে বাবলু বাবলু করে ডাকছে। তো শেষ পর্যন্ত রান্নাঘরে মনে হলো যেন রান্নাঘরের ভেতর থেকে ডাকটা আসছে, এবং সেখানে গিয়ে বাবা খোঁজ করছে কে ডাকছে, কেউ তো নেই। আবার ডাকটা খুব কাছ থেকেই শোনা গেল এবারে, এবং দেখা গেল বাবা যে সমস্ত যৌথ পরিবারের বিরাট রান্না বান্না হয়ে গেছে, উনুন নিভে গেছে, উনুনের ভেতরে ছাই পড়ে আছে, পোড়া কয়লার টুকরো, ঠান্ডা হয়ে গেছে। ছাইয়ের ভেতর থেকে কেউ বাবাকে ডাকছে, বাবলু বলে। এবং বাবা উকি ঝুঁকি মেরে দেখতে গেল, ভেতর থেকে একবার ডাকটাও এলো। বাবার একবার মনেও হলো যে ঢুকে যাই না কি করি, তারপরে আর একটু বোধহয় ভয় পেয়ে পিছিয়ে এসে গিয়ে ঠাকুমার কাছে শুয়ে পড়লেন আর কি। এখন এই অভিজ্ঞতাগুলো, এই ধরনের কিছু বিচিত্র বলবো না, অলৌকিক বলবো না, কি বলবো জানি না, এই ধরনের অভিজ্ঞতা বাবার বেশ কিছু ছিল এবং মনেও থাকতো, এবং সেগুলো বলতেনও খুব চমৎকারভাবে। তো এইগুলো হয়তো এই সমস্ত অলৌকিকত্বের ভেতরে যে একটা রোমাঞ্চ আছে, রোম্যান্টিসিজম আছে, সেইটা বাবাকে খুব আকর্ষণ করতো। হয়তো সেটাই বাবার এই তারানাথতান্ত্রিকের চরিত্র নিয়ে আরও লেখালেখি করতে থাকার যে ইচ্ছে, এই চরিত্রটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার, তার উৎস হয়তো সেখানেই। এই যে তারানাথ তান্ত্রিকের যখনই কোনো গল্প শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের, তখন দুটো ক্যারেক্টার আসছে, যারা কিশোরী এবং আমি। হ্যাঁ, দুজনে তার সাথে কথা বলতে চাইছে, মানে গল্প, মানে ওখানে তারানাথ তান্ত্রিক গল্প কথক হিসেবে দেখিয়েছে তার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে। তো এই যে আড্ডাটা, এই যে কখনো বৃষ্টি হচ্ছে তারা নিয়ে আসছে, কখনো চপ, কখনো হয়তো সিগারেট নিয়ে আসছে, কিছু না কিছু নিয়ে আসছে, এটা কি আপনার দাদুর কাছ থেকে, মানে সরি ওনার দাদুর কাছ থেকে ইন্সপিরেশনে যেটা দেখা, নাকি আপনার বাবার জীবনেও এরকম গল্পের জায়গাটা? এটা তো বিভূতিভূষণের গল্পেই আছে। হ্যাঁ, বিভূতিভূষণ গল্পেই, মানে বিভূতিভূষণের লেখার ভেতরেও আপনি পাবেন, মানে শুধু তারানাথতান্ত্রিকের গল্প নয়, যে কোনো গল্পেই প্রায়, মানে এই ধরনের যেগুলো মানে আসর জমানো যে গল্প, বৈঠকি গল্প, এই বৈঠকি মেজাজটা বিভূতিভূষণের লেখার ভেতরে অনেক ছিল। এবং প্রায়ই দেখা যাচ্ছে গল্পের ফ্রেম ন্যারেটিভ যেটা, তার ভেতরে ওই মুড়ি নিয়ে বসা হচ্ছে, চা নিয়ে বসা হচ্ছে, হুঁকো তামাক চলছে, হ্যাঁ, তার মধ্যে গল্প বলতে বলতে মাঝে মাঝে একটু থামিয়েও দিচ্ছেন হয়তো কথক, এবার একটু চা খেয়ে দিই, গলাটা শুকিয়ে গেছে, এবার একটু চা মুড়ি এলো, কিছুটা খাওয়া হলো, দু চারটে অন্য কথা হলো, তারপরে আবার গল্পে ফেরা হলো। এই যে একটা বৈঠকি মেজাজ, এটা বিভূতিভূষণ সৃষ্টি করতেন, এবং বাবার গল্পের মধ্যেও এটা পাওয়া যায়, কারণ বাবাও সেই একই, মানে আড্ডাধারী যে চরিত্র, ওদের পারিবারিক একটা বৈশিষ্ট্য, আমরা সবাই খুব আড্ডাধারী। বাবার গল্পে বোধহয় আর একটু বেশি আছে, কারণ বিভূতিভূষণের মধ্যে দেখুন, মানে দুজনের যে চারিত্রিক তফাৎ, মানে বিভূতিভূষণের একটা লম্বা সময় ছন্নছাড়া মানুষ, তিনি কোথায় থাকছেন, কবে থাকছেন তার কোনো ঠিক নেই। তো তার মধ্যে যে জীবনের মধ্যে যে অ্যাডভেঞ্চারটা ছিল, সেইখানে বাবাকে যেহেতু ছোটোবেলা থেকে আমরা যেভাবে দেখেছি, সাংঘাতিক বৈঠকি মেজাজের লোক, ক্রমাগত বাড়িতে গল্প চলছে, এই মুড়ি তেলে ভাজা খাওয়া হচ্ছে, লোকজন আসছেন, সন্ধে রাত্রির কোনো ই নেই, বাড়িতে কিছু মানে হয়তো কোনো সময় উঠতে দিত না, এবং সেটা আমাদের হয়তো পরের দিন মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ আমাদের বাড়িতে সাংঘাতিক চলছে, আড্ডা চলছে, রেজাল্টও খারাপ হচ্ছে স্বাভাবিকভাবেই। তো পড়ার কোনো সুযোগ পাইনি আমরা, কারণ সবসময় তো বাড়িতে লোক, দিনে প্রচুর লোক, বাবা তাদেরকে উঠতে দিচ্ছে না, তারাও এসে উঠতে চাইছেনও না অর্ধেক সময়।
তো যেরকম হয় সেরকম নয়, মানে এমনি সাধারণত কি হয় মাধ্যমিকের বাড়িতে ধরুন বা উচ্চ মাধ্যমিকের বাড়িতে দেখবেন যে তারা সাইলেন্ট 3 মাস আগে থেকে কেউ বাড়িতে ঢুকতে পারবে না, হ্যাঁ ঢুকলেই সাংঘাতিক সমস্যা। আমাদের বাড়িতে উল্টোটা আমাদের পড়াশোনা নিয়ে কেউ চিন্তিত ছিল না, বাবা মা ছিল না, ছেড়ে দিয়েছিল আমাদেরকে, আমাদের তো ঠিক পাস করে যাবে, ও পাস করলেই যথেষ্ট, তার বেশি কিছু দরকার নেই। তার ফলে অনেকটা আমার মনে হয় যে সেই ছায়াটা আপনি বাবার লেখার আর মানে ধরুন বাবার যে বৈঠকি মেজাজটা সেটা কিন্তু তারানাথ, যেমন বিভূতিভূষণের যে তারানাথ তিনি আরও বেশি একটু চরিত্র হিসেবে একটু বাবার তারানাথ অনেক বেশি ঘরোয়া, হ্যাঁ, কিন্তু বিভূতিভূষণের তারানাথ কিন্তু অতটা ঘরোয়া নন। তিনি এককালে তার যৌবনে তিনি অনেক কিছু করেছেন যে ব্যাপারে, হ্যাঁ, তো সেটা চেহারার ভেতরে একটা ধূর্ততা আছে। তারা যখন প্রথমে যাচ্ছে কিশোরী আর আমি, তারা কিন্তু প্রথমে সন্দেহ করে যাচ্ছে যে এই একজন ধূর্ত, তো ওরা ঢুকে দেখতে যাচ্ছে এই তাদের, এবং তারপরে আস্তে আস্তে সেই গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে তারা, এবং সেটা কিন্তু বাবা বদলে তাকে অনেক বেশি ঘরোয়া তারানাথে পরিণত করেছিল, যেখানে সমস্তটাই পূর্বে ঘটে গেছে, তার জীবনে সমস্ত সাংঘাতিক যে ঘটনা আপনারা যেগুলো সবই পড়েন সেগুলো সব আগে ঘটে গেছে। এখন তারানাথ খুবই শুধু তাই নয়, অনেক বেশি পারিবারিক চারি সেখানে আসে, নিজে স্বীকার করছে যে আমার প্রফেশনটা তো আর আগের মতো নেই, সেখান থেকে পয়সা আমার রোজগার হয় না, মানে মেয়ের সন্তান হবে, প্রসব হবে, সেই জায়গাটাতে মেয়ে আছে, কিন্তু তাকে যে আমি ঠিকমতো খেতে দেব, এই যে পিতৃবাৎসল্য যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথের মধ্যে অনেক বেশি দেখা গেছে, পরিণত একটা জায়গা। হ্যাঁ, বাবার হাতে তারানাথের চরিত্র অনেক কোমল, হ্যাঁ, কিন্তু বিভূতিভূষণ, প্রথমত বিভূতিভূষণ তো একটা কন্টেম্পোরারি সময় নিয়ে লিখছেন। উনি 1900 দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন লাগছে এরকম একটা অবস্থা, মানে 1939-40 এরকম সময় ধরেছেন উনি গল্পটাকে, সেটিংটা এই সময় লিখছেনও হয়তো সেই কাছাকাছি সময়তেই। কিন্তু বাবা লিখছেন কবে? বাবা লিখছেন 8-এর দশকে, মানে 40 বছর আগেকার কথা লিখছেন, এবং সেই সময় বসে তারানাথ গল্প বলছে তার কৈশোরের বা যৌবনের, অর্থাৎ আরও 30 বছর পিছিয়ে গিয়ে, মানে বাবা নিজের সময়ের থেকে 70-80 বছর আগেকার কথা বলছেন। এবং বাবা এমনিতেই খুব নস্টালজিক প্রকৃতির মানুষ ছিলেন, এবং এই তারানাথের ভেতর দিয়ে যে গ্রাম বাংলার, পুরনো গ্রাম বাংলার যে একটা কি বলবো, যে আবহ একটা, সেখানকার যে আতিথেয়তা, সেখানকার যে মানুষের ভেতরে একটা স্বাভাবিক সারল্য, হ্যাঁ, এবং বেসিক গুডনেস, এই জিনিসগুলো বাবার অনেক লেখার ভেতরেই পাওয়া যায়, তারানাথের মধ্যেও পাওয়া যায়। বাংলা তথা পূর্ব ভারতে তন্ত্র একটা বড় বিষয়, যুগ যুগ ধরে তাকে সাধনা করে এসছে। তার মধ্যে আগম বাগীশ তন্ত্র একটা বিরাট বড় অধ্যায়, এবং সেইখানে তারানাথ তান্ত্রিকের এই আগম বাগীশের সাথে সংযোগ, এই জায়গাটা, এটা কিভাবে হয়েছিল, এবং সেখান থেকে মধুসুন্দরী দেবী। দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কিছুই বলতে পারবো না, কারণ তন্ত্র নিয়ে আমার খুবই ধারণা কম। তবে বাবা পড়াশোনা করতেন, এটা দেখেছি, বাবার কাছে ভূত ডামরের বই দেখেছি, হংসপারঙ্গম বই দেখেছি, বাবা এগুলো কিনতেন, পড়তেন, হয়তো তারানাথতান্ত্রিক লেখার জন্যই পড়তেন, কারণ না পড়ে একটা বিষয় তৈরি করা যায় না। এবং বিভূতিভূষণও এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করতেন, সেটা ওর লেখা পড়লে শুধু তারানাথতান্ত্রিকের লেখা নয়, বিভূতিভূষণের বিশেষ করে মেঘমল্লার বলে একটা গল্প আছে, যার মধ্যে ওই গুণাঢ্য চরিত্র এবং ওই পদ্মসম্ভব যে চরিত্রটা, তাদের সন্ন্যাসীর, মানে ওদের যে তান্ত্রিক শিষ্যরা সরস্বতীকে বন্দিনী করার চেষ্টা করছে, এবং সরস্বতী তো ওই তান্ত্রিক সরস্বতী একজন দেবী, তো সেই সরস্বতীকে কি করে বন্দি করলো, এবং ওইটা যদি পড়েন আপনি দেখবেন যে বিভূতিভূষণের এই তন্ত্র সাধনা নিয়ে, বৌদ্ধ তান্ত্রিকতা নিয়ে যে পড়াশোনা, সেটার যে কতটা গভীরতা ছিল সেটা আপনি বুঝতে পারবেন মেঘমল্লার গল্পটা পড়লে। এই একই পড়াশোনা কিন্তু বাবার মধ্যেও দেখেছি, যেহেতু উনি তারানাথতান্ত্রিকের লেখাটা, মানে তার একটা অথেন্টিসিটি তৈরি করতে হবে, বাবা নিজে বিশ্বাস করুন বা না করুন, পড়াশোনা করে লিখেছেন, যেটুকু লিখেছেন সেটুকু অথেন্টিক লিখেছেন, এটুকু বলতে পারি।
এখানে একটা জিনিস আমার মনে হয় যে এখন ইদানিংকালে তো আপনি দেখছেনই প্রচুর তাড়নাতান্ত্রিক লেখা হচ্ছে, অনেকে ফ্যান ফিকশনে ভরে গেছে। তো সেগুলোর মধ্যে না অনেক সময় যে এই তন্ত্রের জায়গাটাতে এত বেশি মানুষে ঢুকে যাচ্ছেন। তন্ত্র দেখুন, বাংলায় তো তন্ত্রের যে ইতিহাস সে তো বহু পুরনো, বরং এটা বলা যেতে পারে সেটা হিন্দু তন্ত্র নয়, তন্ত্র মূলত এসছে বৌদ্ধ তন্ত্র থেকে। তার থেকে হিন্দুরা একটা সময় হিন্দু বৌদ্ধ মিলে গিয়ে এখান থেকেই, যেমন বজ্রযানকে এখান থেকে পদ্মসম্ভব যে এখান থেকে গেছিলেন তিনি, ওখানে ওই রিনপোচে, গুরু রিনপোচে নামে, তারপরে সেখান থেকে বজ্রযান পুরোটা ছড়িয়েছে। এখান থেকে তো বাংলা, বিহারের কিছু অংশ, এখন পূর্ববঙ্গ, এগুলো তো কেন্দ্র ছিল। তো বাংলা, বিহার, উড়িষ্যা যদি আপনি দেখেন তাহলে এখনও আপনি দেখবেন যে অর্ধেক যে মন্দির সেগুলো হয়তো কোনো সময় বৌদ্ধ মন্দির ছিল। সেখানে দেখবেন একটা বৌদ্ধ মূর্তি আছে, এখানে কাছে কত জায়গায় আমিও ঘুরে দেখেছি কিছু কিছু। তো এবার সেই যে ইতিহাস, সেই ইতিহাস বিভূতিভূষণ তো ইতিহাসেরই ছাত্র ছিলেন। একটা সময় বিভূতিভূষণ ইতিহাস পাশ করার পরে তিনি ল পড়তে গেছিলেন এবং তারপরে ল পড়াচ্ছিলেন তাকে তার শ্বশুরমশাই। কিন্তু গৌরীদেবী মারা যাওয়ার পরে, মানে প্রথমা স্ত্রী, তখন এই জিনিসটা এগোয় না। ওকেও তখন সংসারের এতে নিজের পড়াশোনা ছেড়ে স্কুলের চাকরি নিতে হয়। কলেরার মহামারীতে মৃত্যু হয়েছিল গৌরীদেবী এবং তার মা দুজনেই মারা গেছিলেন। গৌরীদেবী সেই সময় বাপের বাড়িতে, মানে পানিতর গ্রামেই মৃত্যু হয়েছিল। এবার এই যে বিভূতিভূষণের যে গভীর পড়াশোনা ইতিহাস, এবার যেটা দাদা বলতো যে পদ্মসম্ভবের সেই মানে একটা আছে যে পদ্মসম্ভব তার অকালকুষ্মাণ্ড ছাত্রেরা ধর্মের নাশ করে বেড়াচ্ছে। তো সেখান থেকেই গুণাঢ্যের যে গুণাঢ্য যেভাবে তন্ত্র দিয়ে সরস্বতীকে বন্দিনী করতে চান। তো এবার এই জায়গাটা বিভূতিভূষণ নিশ্চয়ই খুব গভীরভাবে পড়াশোনা ছিল, বাবারও যে গভীর পড়াশোনা ছিল, দাদা যেটা বলছে আমরাও দেখেছি ছোটোবেলায় ভীষণ পড়তে ভালোবাসত। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে যারা অনুকরণ করে লিখছেন তারা বড্ড বেশি ওটাতেই ঢুকে গেছেন। গল্পটা কিন্তু আসল, এটা মনে রাখা দরকার যে গল্পটা আসল, গল্পটা আর থাকছে না। আপনি নতুন যেগুলো শুনবেন সেই আশ্চর্য নাম দেওয়া হচ্ছে, সেগুলো ভীষণ গভীর তন্ত্রে ঢুকে গিয়ে, এবার তন্ত্র দেখুন তাহলে তন্ত্রের বইটা পড়লেই হয়, কারণ সেটা তো আর গল্পের উদ্দেশ্য নয়। আপনি তো ইতিহাস যখন পড়েন তখন ইতিহাস পড়লে আপনার সেই ছোটোবেলার ইতিহাস বই তো আর পড়েন না। এখন নতুন ইতিহাস পড়লে আপনি ইতিহাস ভিত্তিক উপন্যাস পড়েন, যার মধ্যে ইতিহাসের উপাদান থাকলেও সেটাই আসল উপাদান নয়, গল্প ব্যাপারটা আসল। দেখুন, তন্ত্রের ক্ষেত্রে দুটো দিক থাকে, একটা হচ্ছে ঈশ্বরতন্ত্র আর একটা হচ্ছে পিশাচতন্ত্র। তারানাথ তান্ত্রিকের কখনো মানে তিনি মধুসুন্দরী দেবীর অনুপ্রেরণায় পিশাচ সাধনা করতে গেছিলেন এবং তারপরে তার গুরুদেব বলেছিলেন যে তুমি এটা করো না, এটা অনেক কঠিন পথ, তুমি চলে যাও। এই যে পিশাচ সাধনার একটা পুরো জায়গাটাতে আমি সেটাই জিজ্ঞেস করছি যে এই যে ধরুন কাল ভৈরব যেটায় লেখা, যেখান থেকে উনি ওনার একদম ছোটবেলার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো একদম ছোটবেলা থেকে ওনার জার্নিটা কোথা থেকে, এই যে পিশাচ সাধনার উনি কেন এলেন, এটা একটা যদি উপাদান, যদি আমি এখানে কালভৈরব বলছেন যে এটা সম্ভবত বাবা কালভৈরব বলে বাবাই এনেছিল, বাবা বিভূতিভূষণের লেখায় ছিল না। কালভৈরব কিন্তু যে ওই কালভৈরব যখন ওই মাঠের মধ্যে দিয়ে এগিয়ে আসেন, পেছনে শুয়োরের ঘোদ করে শব্দ, সেগুলো বোঝা যায়। এটার কিন্তু আবার এই ওখানেই ফিরে আসা যে উপাদানগুলো কিন্তু অনেক সময় বাবার চেনা কোনো মানুষের কাছে শোনা কিছু গল্পের থেকে নেওয়া, এবং সেখানে তিনি কিন্তু সেটার সঙ্গে কোনোভাবে একটা তন্ত্রের কোনো একটা অধ্যায়কে মেলাচ্ছেন। এরকম যদি আপনি ভাবেন যে বাবা প্রথমে যে তন্ত্রের অংশটুকু ধরে তার সঙ্গে একটা গল্প তৈরি করছেন, সেখানে সবসময় তাও নয়। যেমন অনেক গল্পের জারণ যে কিভাবে হয় অনেক সময় বলা খুব কঠিন। মানে বাবা তন্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, আবার বাবার প্রচুর মানুষের সঙ্গে আলাপ, প্রচুর সাহিত্য পড়াশোনা করেছেন, কোত্থেকে কি গল্পের উপাদান পাচ্ছেন, তার সঙ্গে কোথায় মনের ভেতরে কোন স্তরে তন্ত্রের সঙ্গে সেটা মিশে যাচ্ছে, সেটা যে খুব ইচ্ছাকৃতভাবে করছেন তাও নয়। শুয়োরের গল্পটা যেমন ওই ফণিবাবুর ভাই ননী ভট্টাচার্য তার একটা কোনো গল্প থেকে একদম, তো এবার সেখান থেকে নিয়েছেন। এবার সেখান থেকে নিয়ে তার সঙ্গে মনে পড়ে গেছে যে আচ্ছা তন্ত্রে এইটাকে যদি কালভৈরবের সঙ্গে মেশানো যায়। তারপরে ধরুন জড়াসুরের গল্প, নীল গণেশ গড়িয়ে, এবার বাবার লেখা পড়ে কিন্তু একজন নীল গণেশ গড়িয়ে ফেলেছিল। এবার নীল গণেশের গল্পটা কিন্তু যেখান থেকে আসছে সেটা আবার অন্য একদম উপাদান, সেটা আমার মেসোমশাইয়ের বাবা জীবন চক্রবর্তী।
তো তার জীবনের তার ছোটোবেলার ঘটনা। তো সেটা শুনে বাবা সেই গল্পটার মধ্যে কিভাবে সেটাকে একটা তন্ত্রের দিক আনা যায়, সেটাকে কীভাবে আমাদের সেই ইতিহাসের সঙ্গে মেলানো যায়, সেটাকে কিন্তু যেটা দাদা বলছে গল্পের জারণের মধ্যে আপনি অনেক সময় সেটার শুধুমাত্র যে তন্ত্রভাব সেটার কিন্তু অনেক সময় আসল নয়, তার সঙ্গে আমি তো বলবো মূল উপাদান অনেক সময় গল্পটাকে মনোজ্ঞ করে তোলা, সেই জায়গাটা খুব জরুরি। সাধনার দুটো দিক থাকে। অনেকে যেমন ধরুন কারোর হয়ে কবচ তৈরি করে দেওয়া, কারোর হয়ে কোনো কাজ করে দেওয়া, এটাকে বলে সিদ্ধাই কাজ। আর একটা থাকে সেটা হচ্ছে পিওর সোল সাধনা করা। সাধনা যে কোনো দিক থেকে হতে পারে। আজকে যে সাহিত্যের সাধনা করে, সাহিত্য নিয়ে চর্চা করে, সাহিত্যের সাধনা করে, আজকে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আপনারা মানে এই জায়গাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে আপনার বাবার ক্ষেত্রেও কি সেই জায়গাটাতে তার নিজস্ব সাধনার যে জায়গাটা, সেটা সাহিত্য সাধক তো নিশ্চয়ই ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সাহিত্য সাধক তো বলাই যেতে পারে। এবং সেই যে জায়গাটা পড়াশোনা করতেন, নিজের লেখালেখি পছন্দ করতেন, এবং যেহেতু কথকতার বংশ আমাদের, গল্প ন্যারেটিভ তৈরি করতে পছন্দ করতেন। আমাদের খুব ভালো লাগলো এইটাই যে দর্শকদেরও অবভিয়াসলি এটা ভীষণ ভালো লাগবে যে আপনাদের দুজনকে পেয়েছি, মানে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, তারাদাস বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, অতটা নয়, যাই হোক। হ্যাঁ, সেটাই, মানে আপনাদের মধ্য দিয়ে তাদেরকে দেখা একটা জায়গাতে। আমাদেরও খুব ভালো লাগলো এরকম ভাবে গল্প বলতে পেরে তো ভালো লাগলো। এটাই আশা করব আপনাদের পরবর্তী ক্ষেত্র আবার পাবো। অনেক ভালো লাগলো। অবশ্যই আমাদেরও আপনাদের প্রতি ধন্যবাদ যে আপনারা এরকম একটা পরিকল্পনা করেছেন, এরকম একটা আলোচনা করছেন, যেটা সত্যি খুব ভালো লাগছে আমাদেরও। নমস্কার। নমস্কার, খুব ভালো লাগলো।